as well as fun. So this is our first free class of this new free course. You all know that. So in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। What should we learn to develop this language? এই ভাষাটা ডেভেলপ করার জন্য আমাদের মূলত কি শেখা উচিত? I will give you some tips and tricks, and if you maintain that kinds of tips and tricks, I can say that within very short time you will be expert and fluent in English. Okay, so আমি আপনাদেরকে জাস্ট 7টি পয়েন্ট দিব, 7টি বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি কনসেপ্ট রাখতে বলবো। এখানে আমি 7টি পয়েন্ট আপনাদের দেখাবো। আবারও বলছি, ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন এন্ড পেপার উইথ ইউ। যদি সম্ভব হয় আপনাদের সাথে একটা খাতা কলম নিয়ে বসেন। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ, and if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time, I can say. Okay, so সেই 7টি পয়েন্ট কি আগে সেটা আমি বলবো, তারপর অ্যাকচুয়ালি ওই 7টি পয়েন্ট আপনার লাগে কিনা বা প্র্যাকটিক্যালি ওই 7টি পয়েন্ট সম্পর্কে প্র্যাকটিক্যাল বা ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন কিনা সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আরেকটা বিষয় আমি লাস্টে দেখাবো আপনাদের, যদি আমার মনে না থাকে আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন, লাস্টে আমি আপনাদের আনমিউট করে দিব। সেটা হচ্ছে, অনেকেই আছেন এখানে যারা বেসিকটা বোঝেন, মোটামুটি গ্রামার পারেন বা রিডিং করতে পারেন, দুই একটা সেন্টেন্স লিখতেও পারেন, বাট ওয়েন ইউ আর গোয়িং টু স্পিক you cannot make sentences. You don't get appropriate words. You don't be able to use the actual form of verb according to correct structure of tense. যারা স্পিকিং এ দুর্বল, ছোট ছোট সেন্টেন্স কে যারা বড় করতে পারেন না, যারা একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারেন না, স্পিকিং করার ক্ষেত্রে অ্যাকচুয়াল টাইম অনুযায়ী যারা ভার্বের ফর্মটা ইউজ করতে পারেন না, কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি যে কোনো সার্টেন টপিকের উপর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া প্রেজেন্টেশন দিতে পারেন, স্পিকিং করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো একদম যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এই নতুন ফ্রি ব্যাচের, একদম শুরু থেকে আমি বিষয়গুলো বর্ণনা করি, আপনারা দেখেন, বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। আমাকে একটু তার আগে কনফার্ম করেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? এম আই অডিবল? লেট মি নো দ্যাট। একটু আনমিউট করে বলবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু সময় দিবেন, আমি ক্লাসগুলো একটু লং টাইম ধরে নেওয়ার চেষ্টা করি, একটু ডিটেলসে বোঝাই, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা থেকে বোঝানোর চেষ্টা করি। আপনার যদি সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, এই ক্লাসগুলোর জন্য তো আপনাকে কোনো টাকা পয়সা বা কিছু দিতে হবে না। আপনি লাস্ট পর্যন্ত একটু থাকেন, একটু দেখেন আপনি কিছু শিখতে পারেন কিনা, 1 ঘন্টা সময় দিয়ে জাস্ট একটু দেখেন। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, আমি এত ডিটেলসে কোনো কিছু এখানে বলতে যাব না, আমি প্র্যাকটিক্যালি লিখে লিখে দেখাবো। জাস্ট তার আগে 7টি পয়েন্ট, সেই 7টি পয়েন্ট আমি একটু আপনাদেরকে বলছি, আপনি এটা একটু নোট করে নিতে পারেন। So here you can see, for learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan. That is, from where will we start our journey and what will we study firstly? How can we improve gradually and day by day? So those questions will be circling in your mind. আমি 7টি পয়েন্ট আপনাদেরকে বলছি, দেখেন। I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. So here you can see, my first point is you have to gather some basic idea about sentence. আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। আমি আবারও বলছি, 7টি পয়েন্ট আপনাদেরকে বলবো। আপনারা বড় করে একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। I will give you 7 points in front of you. If you have clear concept about these 7 points, I am telling you again that you will be expert and fluent in English within very short time. So point number 1 is sentence. আগে একটু পয়েন্ট গুলো দেখেন, দেন আমি বাংলায় ধীরে ধীরে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্স মূলত কি? সেন্টেন্স মানে কি? বাক্য। আপনারা প্রত্যেকেই জানেন যে সেন্টেন্স 2 ভাবে হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুসারে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। প্রত্যেকে জানেন না, এগুলোর নাম শুনছেন। গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই 8 ধরনের, তাই না? এটা কেন আপনাকে জানতে হবে? এটা জানার মেইন পারপাস বা উদ্দেশ্য হচ্ছে, যখন আপনি একটা রিডিং প্যাসেজ পড়বেন, অনেকে আছেন না প্যাসেজ রিড আউট করতে পারেন, বাট একটা প্যাসেজ রিডিং পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল মিনিংটা, অ্যাকচুয়াল থট বা সেন্স যেটা বুঝতে পারেন না, এটা বুঝতে সুবিধা হয়।
তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, after knowing these sentences you have to know about some sentence components. Sentence components, পয়েন্ট নাম্বার 2, এইটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। কম্পোনেন্টস মানে কি জানেন? এলিমেন্টস। এলিমেন্টস মানে কি জানেন? উপকরণ। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মূলত কিসের প্রয়োজন হয়? আমরা দেখি না যে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। তো এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাপোজিটিভ। এই জিনিসগুলো মূলত কি, এটা আপনাকে জানতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার যে বিষয়গুলোর প্রয়োজন হয়, যেমন হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়ালস। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটাকেই বলা হয় কম্পোনেন্টস অফ সেন্টেন্স। কেন জানতে হবে? এগুলো জানা থাকলে নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স বা বাক্য লেখা যায়। কি বললাম বলেন তো? নিজের মতো করে একটা শর্ট সেন্টেন্স কে লং করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। সো এটা আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন, আগে পয়েন্ট গুলো একটু নেন। 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট, পয়েন্ট নাম্বার 3, ইউ হ্যাভ টু লার্ন parts of speech. Parts of speech is the most important things of English grammar. If you learn parts of speech, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name. You have to call those words from 8 types of parts of speech. And if you have clear idea about parts of speech, you can easily translate any sentences from English to Bengali, as well as you can understand all the things about the sentences. এখানে বিষয়টা মূলত কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। যারা ইংলিশ গ্রামারে দুর্বল, আমার কথাটা বুঝবেন, যারা গ্রামার শিখতে চান, এই ইংলিশ গ্রামারটা কি জানেন? এই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে যার কনসেপ্ট থাকে সে হোল ইংলিশ গ্রামারটা জানে বা বোঝে। এইটাই মানে গ্রামার ইকুয়াল টু পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ ইকুয়াল টু গ্রামার। অনেকে বলতে পারেন গ্রামারের প্রয়োজন হয় না স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে, সেটা আলাদা কথা। গ্রামার লাগে কি লাগে না স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশে, সেটা আলাদা কথা। বাট আমি বলছি যারা গ্রামার শিখতে চান, যারা মনে করেন যে আমি ইংলিশ গ্রামারে দুর্বল, গ্রামার মানে কি? গ্রামার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। এইটা যদি আপনার জানা থাকে হোল ইংলিশ গ্রামার আপনি বুঝতে পারবেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা বিষয়। পার্টস অফ স্পিচ মানে কি? স্পিচের পার্ট। স্পিচের পার্ট মানে কি? কথার পার্ট। কথার পার্ট মানে কি? কথার পার্ট মানে একটা সেন্টেন্স বা একটা বাক্যের পার্ট। বাক্যের পার্ট কি? শব্দ। একটা বাক্যের ডেফিনেশন কি? যে কতগুলো শব্দ অর্থাৎ ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। আপনারা নাম শুনছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নাম কিন্তু আপনারা শুনছেন, বাট এদের আইডেন্টিফিকেশনটা আপনার করতে হবে। প্রতিটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা না একটা নাম আছে। এই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। সো এদেরকে যারা আইডেন্টিফাই করতে পারে তারা যে কোনো সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারে। এইটার উপর ডিটেলস ক্লাস আমি আগামীকাল নিব, ঠিক আছে? তো জাস্ট পয়েন্টটা লিখে রাখেন যে পয়েন্ট নাম্বার 3 পার্টস অফ স্পিচ। দেন পয়েন্ট নাম্বার 4, আপনাকে ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। এই পয়েন্টটা একটু লেখেন, আপনাকে ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। সেটা আপনাকে আপনার প্রয়োজন। এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। দ্যাট ইজ আ কম্পালসারি টপিক, টেন্স। এটা আপনাকে জানতেই হবে। আপনারা প্রত্যেকেই যারা মোটামুটি ইংরেজি শিখতে চান, শিখতে আসেন, এই টেন্সটা আগে শেখেন, তাই না? আমরা আগে শিখে থাকি এটা। সো টেন্স আপনাকে জানতে হবে, বাট টেন্স শুধু স্ট্রাকচার জানলে হবে না, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই হয় সেটা আপনাকে জানতে হবে। ওকে, সো পয়েন্ট নাম্বার 5, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট টেন্স। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। আবারও বলছি, পয়েন্ট নাম্বার 6 কি? মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। এটা একটু লেখেন প্লিজ, পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার জানতে হবে। ডিরেক্ট প্যাসিভের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। আমি আবারও বলছি, ইংরেজি আমরা শিখতে পারি না কেন?
জাস্ট সিকোয়েন্স বুঝি না, গ্রাজুয়ালি অর্থাৎ ধারাবাহিকতা মেনটেন করে আমরা শিখি না। আমরা জানি না এই ল্যাঙ্গুয়েজের শুরুটা কোথায় শেষটা কোথায়, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো। এজন্যই আপনি বিভিন্ন জায়গা থেকে যখন শেখেন, আপনার দিন মাস বছর যেতে থাকে, আপনিও শিখতে থাকেন, নিজের ভিতর অ্যাকচুয়াল কনফিডেন্টটা পান না যে আমি পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানি। বাট আমি আজকে যে কথাটা বলছি, সবার আগে ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনাকে এটা জানতে হবে যে শুরুটা কোথায় শেষটা কোথায়। এই ল্যাঙ্গুয়েজটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, তো কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এর জন্যই আমি বলছি ফার্স্টে একটা হেডলাইন দেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আমি কি বলছি, আমি এখানে আপনাদের 7টি পয়েন্ট দিয়েছি। এই 7টি পয়েন্ট, এই 7টি টপিক সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। 7টি পয়েন্ট কি আমি আবারও বলছি। 1 নম্বর হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস, একটু দেখেন সেন্টেন্স কম্পোনেন্ট। পয়েন্ট নাম্বার 3, আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট কি বলছি, পার্টস অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, আপনাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আবারও বলছি ভার্ব। পয়েন্ট নাম্বার 4 কি জানতে হবে, ভার্ব। পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। বলেন তো কি বললাম, টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে, মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। আর পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। আবারও বলছি, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এইবার এই 7টি পয়েন্ট আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে কিনা স্পোকেন ইংলিশ প্লাস রিটেন ইংলিশে, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমি একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজে যাচ্ছি, প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। যারা ইংলিশে একদমই দুর্বল তারাও ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। যাদের মনে প্রাণে ইংরেজি শেখার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, যে আমি একদম দুর্বল, আমি ইললিটারেট, আমি লেখাপড়াও তেমন জানি না, বাট আমার শখ, আমার স্বপ্ন, আমার হবি, আমি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই। যারা লেখাপড়া অনেক বছর গ্যাপ দিয়েছেন, যারা অনেকে আছেন হাউস ওয়াইফ, টিচার, অফিসার, বিজনেসম্যান, হ্যাঁ, কিন্তু অনেকদিন লেখাপড়ার বাইরে আছেন, যদি আপনি মনে করেন যে ইটস মাই ড্রিম দ্যাট আই উড লাইক টু স্পিক ইন ইংলিশ, আই উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ অন ডে, এইরকম কোনো স্বপ্ন ইচ্ছা হোক যদি আপনার থাকে, আপনি পারবেন। জাস্ট ফোকাস করেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, আমি 7টি পয়েন্ট আপনাকে বলছিলাম, এটা একটু মনে রাখেন। এবার এখানে আমি ওই 7টি পয়েন্ট অ্যাকচুয়ালি আমার কাজে লাগে কিনা সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। ভালোভাবে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। দেখেন, সবার আগে একটা কথা বলি, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরির একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। স্ট্রাকচারটা কি জানেন? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। বলুন তো কি বললাম, ইংলিশের যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট অ্যাজ আ পার্টস অফ স্পিচ, ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে। এই নাউন প্রোনাউনটা কি, ওই যে বলছে না সাবজেক্ট, সাবজেক্ট তো আর কোনো কিছু নাম না, এখানে জাস্ট একটা ওয়ার্ড হবে, ওই ওয়ার্ডের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। দেন ভার্ব, সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা ল্যাঙ্গুয়েজের পার্থক্য এই জায়গাটাতে, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই একটা ওলট পালটের জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না, অনেক সমস্যা তৈরি হয়। কারণ আমাদের মাতার টাং, মাতৃভাষা বাংলা, যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই, এই বাংলাটা আগে ব্রেনে চলে আসে, তো আমরা বাংলার মতো করে ইংলিশ বলতে গেলে ওই ভার্বটা লাস্টে ইউজ করে ফেলি, এইটাই মূলত প্রবলেমটা সৃষ্টি করে। সো দেখেন, সাবজেক্টের পরে ভার্ব, দেন এক্সটেনশন। কি বললাম বলুন তো, আমরা অনেকেই বলি যে একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট না, এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে আপনার দেখেন, এখানে অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম না, জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করেই প্রায় 90% ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। আমি আবারও বলছি, এই যে স্ট্রাকচারটা লিখলাম এটা একটু মনে রাখেন, এইটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। আর 10% বাক্য তৈরি হয় আরেকটা স্ট্রাকচার দিয়ে, যেটা পার্টিকুলার একটা সেক্টরে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার অথবা হেয়ার, ইট অথবা দেয়ার অথবা হেয়ার।
প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এই যে একটা স্ট্রাকচার লিখলাম না, 10% সেন্টেন্স তৈরি করার জন্য অনেক সময় এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। মানে এইটা বাদে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরির রুট স্ট্রাকচার হচ্ছে এইটা। এই যে ইয়েলো কালার দিয়ে যেটা আমি হাইলাইট করছি, একটু বোঝার চেষ্টা করেন। তো এই যেটা 10% সেন্টেন্স তৈরির জন্য ব্যবহৃত হয় সেটা নিয়ে পরে আলোচনা করব, আগে আমরা মেইনটা নিয়ে আলোচনা করি। তো দেখেন, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এই স্ট্রাকচারের শুরুতে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? খুব সহজভাবে বোঝার চেষ্টা করেন। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, যে কোনো বিষয়ের একটা কর্তা তো থাকে। তো সেভাবেই একটা বাক্যের সাবজেক্ট কি হয়? আমি বলছি সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে। এটা মূলত কি? দেখেন, সাবজেক্ট হতে পারে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, মানে অ্যাজ ইউজুয়াল সিম্পল ভাবে একটু বোঝেন। ইউ মানে তুমি, হি অথবা সি অথবা দে অথবা রহিম, এই ধরনের ওয়ার্ড গুলোই তো সাবজেক্ট হয়, তাই না? এই সাবজেক্ট কিন্তু এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, বোঝেন? আই, উই, ইউ, হি, সি, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এই সাবজেক্টের পরেই আমি আবারও বলছি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় ভার্বের। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? স্পোকেন ইংলিশটা মূলত কি? কোন জায়গায় প্রবলেম থাকার কারণে, বাধা থাকার কারণে আমাদের স্পিকিং করতে সমস্যা হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আমাকে 5টা মিনিট টাইম দেন, একটু ধৈর্য ধরে এটা দেখেন। সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব লাগে। ভার্বের কথা কি বলছি বলেন তো? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, লেখা, বলা, দেওয়া, নেওয়া, চলা, এগুলো বোঝায় হচ্ছে মূলত ভার্ব। যেমন আই ইট, ইট মানে খাওয়া, সো এটা একটা ভার্ব। আমি খাই। এবার আমি যদি বলি উই প্লে, জাস্ট একটু টাইম দেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি যে কেন আমরা কথা বলতে পারি না। আমরা খেলি, ইউ ডু, তুমি করো। এরকম প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে। হি ড্রাইভস, সে চালায়, ড্রাইভ মানে কি? চালানো। শি ড্র, ড্র মানে কি? আঁকা, সে আঁকা, সে আঁকে। দে গো, তারা যায়। গো মানে কি? যাওয়া। রহিম স্পিক, রহিম বলে। তাহলে এই যে ওয়ার্ড গুলো লিখলাম, এগুলো সবই কি? ভার্ব না? ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ভার্ব কিন্তু। এবার কি? এক্সটেনশন। একটা কথা আপনাদের বলি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি যে অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসে, সেন্টেন্সের সেন্স বা সিকোয়েন্স অনুযায়ী চলে আসে। এটা কিন্তু কঠিন কোনো কিছু না, এই যে এক্সটেনশনের যে পার্টটা। যেমন আমি খাই, এবার আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান সিচুয়েশন অনুযায়ী আপনি বসাই দেন। এখন আমি যদি বলি আই ইট রাইস, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এটা একটা কমপ্লিট সেন্টেন্স না? আমি ভাত খাই, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আমরা খেলি, কি খেলি? আপনি কি খেলেন? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, বসাই দেন একটা। এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। সেটা একটা কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভ, সে চালায়। মানুষ চালায় কি? হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। শি ড্রস, সে আঁকে। মানুষ আঁকে কি? শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। দে গো, তারা যায়। মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। রহিম স্পিক্স, রহিম বলে। মানুষ বলে কি? ইংরেজি। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। So, এই যে বাক্যগুলো লিখলাম, বোঝেন? সাবজেক্ট ভার্ব, এরপর কি? এক্সটেনশন। এখন দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন। এই যে এক্সটেনশনটা আমি লিখলাম, এইটার কথা আমি কি বললাম আপনাদের বলেন তো? যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এই যে পার্টটা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে একটা বিষয় বোঝার চেষ্টা করেন, একটা বাক্য বা একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে। সাবজেক্ট মানে কি? কর্তা, অর্থাৎ যে কাজটা করে। সেটা আমি হতে পারি, আমরা হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, তারা হতে পারে। এরপরে আমার প্রয়োজন হয় কিসের? ভার্বের। তারপর যেটা বলছি যে এক্সটেনশনের যে পার্টটা, এটা অটোমেটিক্যালি এসে যায়। তাহলে একটা বিষয় বোঝার চেষ্টা করেন তো, যারা মূলত ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। যারা মনে করেন যে আমি ভোকাবুলারিতে খুবই দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণেই আমি ইংলিশে কথা বলতে পারি না বলে আমি মনে করছি, আমার কোন ধরনের ভোকাবুলারি পড়া উচিত? এটা অনেকেই বলেন না। মনে রাখবেন, অলওয়েজ ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, সে তত দ্রুত ইংলিশ বলতে পারে, ইংলিশে কথা বলতে পারবে। আমি আবারও বলছি, যা অনেকেই আছেন যারা মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, হ্যাঁ, ওয়ার্ক ভিসায় গেছেন, অনেকেই
কাতার, কুয়েত, ওমান আমাকে বলে যে, স্যার আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি এসএসসি পাস, আমি এইচএসসি পাস, এই দেশে এসে আমার ইন্ডিয়ানদের সাথে বা অন্যান্য কান্ট্রির মানুষের সাথে ইংলিশে কমিউনিকেট করতে হয়, আমার অত ডিপ গ্রামার জানার দরকার নেই, আমার জাস্ট কমিউনিকেশন করতে পারলে হলো, আমরা তো বাংলায় কথা বলতে পারি, তো ইংলিশে কি একটু বাংলার মতো করে কথা বলতে পারবো না? আমি তো একদমই কিছু ওয়ার্ড জানি না, আমি রিডিং পড়তে পারি না, তাহলে কি আমি শিখবো? এটা সম্ভব। জাস্ট আপনার ভোকাবুলারি বলতে আমি আবারও বলছি, যারা একদমই দুর্বল, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন। এই দেখেন, আমার এখানে 200টা ভার্ব আছে এই পিডিএফ ফাইলটাতে, এবং এই 200টা ভার্ব হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশন বা সিচুয়েশনে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট অর্থাৎ বাংলা অর্থ না জানার কারণে এবং ফর্ম না জানার কারণে, প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়, এটা না জানার কারণে মূলত আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ভার্ব গুলো আবার দুই ভাবে হয়, একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। আমার এই যে পিডিএফটা দেখছেন, এখানে বাছাইকৃত মোস্ট ইউজফুল 200 ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের রেগুলার স্পিকিং বা কনভারসেশনে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। একটা বিষয় সিম্পলি বোঝেন, সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, ভার্বটা বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে ভোকাবুলারিতে যারা দুর্বল, ভোকাবুলারি বলতে আমার কোন ভোকাবুলারি দরকার? আবারও বলছি, ভার্ব রিলেটেড ভোকাবুলারি। আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, আপনাকে গ্যারান্টি দিতে পারি, এই যে 200টা ভার্ব আপনি এখানে দেখছেন না, কারো যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, আপনি 20 দিন সময় দেন, প্রতিদিন 10টা করে ওয়ার্ক করেন ভার্বের ফর্ম সহ, বিশ্বাস করেন আপনাকে কেউ আটকাতে পারবে না। উইদিন 20 days ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেটা কিভাবে সম্ভব আমি আরেকটু বলছি, সামনের দিকে আরেকটু আসি, একটু সময় দেন, একটু বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি আপনাকে শিখতে হবে বা জানতে হবে। তাহলে এটা গেল 1 নম্বর বিষয়, যে সাবজেক্ট কি। 2 নম্বর বিষয় বললাম ভার্ব কি। 3 নম্বর বিষয় কি বললাম, যে ভার্ব বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এইবার দেখেন, এই পাশে যে এক্সটেনশনের পার্টটা, এইখানে আমি লিখছি না যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, এই জিনিসগুলো মূলত কি, এইটা আপনাদের একটু এখন বুঝতে হবে, এইটা বোঝা খুবই দরকার। তা না হলে আপনি কখনোই প্রফেশনালি ক্রিয়েটিভ ওয়েতে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না। ঠিক আছে, দেখেন, অবজেক্ট জিনিসটা কি। কোন বাক্যের ভার্বকে, মনে রাখবেন, কোন বাক্যের ভার্বকে, ভার্ব কোথায় থাকে ইংলিশে? সাবজেক্টের পর। হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে বললাম বলেন তো? অবজেক্ট দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। আমি খাই, কি খাই? ভাত খাই, তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি। কি করি? কাজ করি। সে কি কি চালায়? গাড়ি চালায়, তাহলে এগুলো সবই অবজেক্ট না? সে কি আঁকে? ছবি আঁকে। বাট এই দেটাকে আপনি প্রশ্ন করেন তো, দে গো, তারা যায়, এই গো কে যদি আপনি প্রশ্ন করেন যে কি যায়, কাকে যায়, এই টু স্কুল কি হবে? উত্তর মিলানো যায় কি কাকে দিয়ে প্রশ্ন করলে? না। তাহলে তারা কোথায় যায় যদি বলি, তাহলে স্কুলে যায়। অর্থাৎ এই গো কে কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি না, আগের গুলো পেয়েছি, বাট গো কে আমাকে প্রশ্ন করতে হচ্ছে কোথায় দিয়ে। তো কোন বাক্যের ভার্বকে, মনে রাখবেন এটা, এই যে টু স্কুল, এটা কোনো অবজেক্ট না, এর আগে যেগুলো সবই অবজেক্ট, বাট এই টু স্কুল, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বা এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এটা আমাকে জানতে হবে। কোন বাক্যের ভার্বকে, আবারও বলছি, কোন বাক্যের ভার্বকে আপনি যদি ওয়ার মানে কোথায়, আগে এক এক করে লিখি, হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, এন্ড ওয়াই মানে কেন, এই ডাবল ইউ ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, এগুলো পাওয়া যায়। আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, অনেকেই আছেন না, একাডেমিক বিভিন্ন লাইফে পড়াশোনা করছেন, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েটের পর যাদের আছে অ্যাডমিশন অথবা অনার্সে, যাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্ট থাকে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবি, রিপোর্ট, এগুলো লিখতে হয় না, ফ্রি হ্যান্ডে অনেকে লিখতে পারেন না। এই যে অ্যাডভার্বিয়ালসটা দেখছেন না, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করা যায়। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি হচ্ছে বাক্যের ভিতর অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার।
অর্থাৎ যে কোনো শর্ট সেন্টেন্সকে যদি লং সেন্টেন্সে পরিণত করতে চান, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতর যদি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চান, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করতে হয়। যেমন এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, যারা মোটামুটি ইংরেজি শেখেন, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করেন, অনেক টিচারের কাছে যান, সবাই কিন্তু অ্যাজ ইউজুয়াল দেখবেন এই ধরনের সেন্টেন্স গুলো দেখায়। আমরা দেখি না, আই ট্রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দা ওয়ার্ক, হি ড্রাইভস এ কার। অ্যাজ ইউজুয়াল এই সেন্টেন্স গুলো আমরা দেখি। আমি যদি বলি এগুলো দিয়ে আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন, অনেকে এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ করবে যে আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, বা হি ড্রাইভস আ কার, হি ডাজন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ পড়ি, বাট বাক্য তো এতটুকুই থাকে। কিন্তু এই ধরনের শর্ট সেন্টেন্স গুলোকে কিভাবে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এই ধরনের শর্ট সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়, কিভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়, ক্রিয়েটিভ ওয়েতে কিভাবে লেখা যায়, নিজের মনের মতো করে কিভাবে লেখা যায়, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে। এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক, আপনারা আজকে শিখে রাখেন। খুব বেশি দেখাতে গেলে সময় পেরে উঠবো না, অল্প একটু দেখাই দিচ্ছি, দেন নেক্সট ক্লাসে ইন ডিটেলসে বলবো। এ দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? এই বাক্যটাকে আরো বড় করা যায় কিভাবে জানেন? এই ইট শব্দটাকে এই ডাবল ইউ ওয়ার্ড কোশ্চেন করবেন। আপনি যে ভাত খান, আপনি কিভাবে ভাত খান? হাউ ডু আই ইট রাইস, আমার ভাত খাওয়ার ধরনটা কেমন, আচরণটা কেমন, ম্যানারটা কেমন, বিহেভিয়ারটা কেমন। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, এই যে ভেরি স্লোলি লিখলাম না, এটা কিন্তু আমার বাক্যটা একটু বড় হলো। এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত, সেখান থেকে আমি একটু বড় করলাম কিভাবে? এই যে ইট শব্দটাকে, ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করে। আমি যদি আবার বলি আমি যে ভাত খাই, আমি কোথায় ভাত খাই, ওয়ার ডু আই ইট রাইস, ওয়ার ডু আই ইট রাইস। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট রুম, আমি রুমে ভাত খাই, আমি আমার রুমে বসে ভাত খাই, তাহলে বাক্যটা আরেকটু বড় হলো। আপনি যে খুব ধীরে সুস্থে আপনার রুমে বসে ভাত খান, আপনি কখন ভাত খান? ওয়েন ডু ইউ ইট রাইস। আমি বললাম যে আমি সন্ধ্যাবেলায় ভাত খাই, বা আমি দিনে 3 বার ভাত খাই, বলতে পারি না? সো আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট রুম। এবার আমি যদি বলি 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই, তাহলে এইটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত, সেইখান থেকে দেখেন বাক্যটা কিন্তু বড় হচ্ছে কিভাবে? ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে, কোশ্চেন করে। আবার আমি যদি বলি যে ওয়াই ডু আই ইট রাইস, আমি কেন ভাত খাই, আমি যে ভাত খাই, আমি কেন ভাত খাই, ভাত খাওয়ার কারণটা কি, রিজনটা কি। এখন আমি বললাম যে আমি শরীরে শক্তি জোগানোর জন্য, শক্তি পাওয়ার জন্য ভাত খাই। সো আই ক্যান সে দ্যাট আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট রুম, অ্যাট মাই রুম। আমি যদি এখানে বলি, এরপর হচ্ছে বললাম যে 3 টাইমস আ ডে। এরপর এইখানে আমি বললাম যে টু গেট এনার্জি, হ্যাঁ শক্তি পেতে, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে, এটা ইনফিনিটিভ, এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি পেতে বা শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। তাহলে আমি টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? দেখেন বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত ছিল, সেখান থেকে এত বড় কিভাবে হলো? ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, মানে ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে টু গেট এনার্জি ইন মাই বডি। এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যারা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, ইভেন স্পিকিং এ যারা ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যান, একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারে না, সাপোর্টিভ সেন্টেন্স নিয়ে আসতে পারে না, তাদের জন্য এই প্র্যাকটিসটা যদি করতে পারেন আপনারা কেউ, খুবই ইফেক্টিভ। এই দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি এটাকে বড় করার চেষ্টা করেন, হাউ ডু উই প্লে ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলি। এখন আমি বললাম যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, হ্যাঁ আমরা খুবই পলাইটলি ফুটবল খেলি। অর্থাৎ আমরা আহ এটাকে কি বলতে পারি? আহ আমরা বলতে পারি যে ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে আমরা ফাউল করি না, মারামারি করি না, খেলার মাঠে আমরা ফাউল করি না বা মারামারি করি না, আমরা ভদ্রতার সাথে ফুটবল খেলি। তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ আপনার খেলার সময় আপনার বিহেভিয়ারটা কেমন, আপনার আচরণটা কেমন, আপনার ম্যানারটা কেমন। So আমি কি বলছি? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। এবার আমি যদি বলি হোয়ার ডু ইউ প্লে ফুটবল, আপনি কোথায় ফুটবল খেলেন? আমি বললাম যে অন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। আমরা আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন ভালো কথা, আপনি কখন ফুটবল খেলেন? ওয়েন ডু ইউ প্লে ফুটবল, আমি বিকাল বেলায় ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন।
ভিতর থেকে আপনাকে একটু প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, সেটা আমি এই ফ্রি ক্লাসগুলোর ভিতরে আমি শিখিয়ে দিব বা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি কি লিখলাম, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আপনি যে ফুটবল খেলেন, কেন খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? খেলার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি? আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। আই ক্যান সে দ্যাট টু ডু, ডু মানে কি করা, সো টু ডু মানে করতে, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করতে। তাহলে আমি টোটাল বাক্যটা কি লিখলাম দেখেন, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। বাক্যটা কতটুকু ছিল, ফুটবল পর্যন্ত। এত বড় কিভাবে করলাম? এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর ব্যবহার করে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা ভার্বকে কোশ্চেন করে। দেখেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হয়, ইফেক্টিভ ওয়েতে শিখতে হয়, তাহলে কেউ ভোলে না। এই প্র্যাকটিসটা যদি আপনি নিজে একবার করতে পারেন, এই যে আমি দেখাই দিচ্ছি এরপর, আর কখনো আপনি এটা ভুলবেন না, এবং খুব সুন্দরভাবে আপনার যে কোনো রাইটিং এ, ইভেন স্পিকিং এও আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এবার সে কিভাবে গাড়ি চালায়? আমি যদি বলি হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, অর্থাৎ সে খুব সতর্কতার সাথে গাড়ি চালায়। তো এই ভেরি কেয়ারফুলিটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? আমি যদি বলি যে অন দ্য বিজি রোড, বিজি রোড, সে ব্যস্ত সড়কে বা রাস্তায় গাড়ি চালায়, বা অন দ্য হাইওয়ে। সো এটাকে কি বলবো আমি? এটাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। সে যে গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? আমি বললাম যে সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে সতর্কতার সহিত ব্যস্ত রাস্তায় সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ভালো কথা, সে কেন গাড়ি চালায়? ওয়াই, ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? সে টাকা আয় করার জন্য গাড়ি চালায়, জাস্ট টু আর্ন মানি, টাকা উপার্জন করতে সে গাড়ি চালায়। তো এইটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ রিজন। ওয়াই হ্যাপেন, কেন ঘটে। ইন দ্য ইভিনিংটা কি? অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন মানিটা কি? অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে, আবারও বলছি, লং সেন্টেন্সে পরিণত করা যায়। ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে যে কোনো সেন্টেন্স লেখা যায় বা বলা যায়। ওই যে 7টি পয়েন্টের ভিতরে আপনাদের বলছিলাম না যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, এই কম্পোনেন্ট অফ সেন্টেন্স হচ্ছে মূলত এগুলো, এর কাজ হচ্ছে মূলত এটাই। তাহলে আমি কি দেখালাম? একটা সাইড মনে রাখেন, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে ধরে লম্বা করতে হয়, টেনে বড় করতে হয়। একটা বাক্য বা একটা সেন্টেন্স এর ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। তাহলে কিভাবে যায়? ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, হাউ, ওয়্যার, হোয়েন, ওয়াই। কাকে কোশ্চেন করব? ভার্বকে। যে কোনো সেন্টেন্সকে এভাবে বড় করা যায়। তাহলে সাবজেক্ট কি বুঝালাম, ভার্ব কি বুঝালাম, ভার্ব রিলেটেড ভোকাবুলারি আপনাকে জানতে হবে যদি আপনি এক্সপার্ট হতে চান, এটাও আমি বললাম। এরপর কি বলছি? এরপর বলছি অ্যাডভার্বিয়ালসটা কি। কোন বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, আর হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করলে এই অ্যাডভার্বিয়ালস পাওয়া যায়। এখানে আরেকটা বিষয় বাদ থেকে গেছে, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা আমি এবার বলবো, বাট এই পর্যন্ত যতটুকু বললাম বা বোঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন বা কোনো কনসেপ্ট পেয়েছেন? নতুন কোনো কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন? যারা নতুন আছেন বলেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। থাকেন। তাহলে এটা এটা দেখালাম রাইটিং এর একটা পার্ট, ঠিক আছে, যে কিভাবে আমরা, আমরা যারা রাইটিং এ দুর্বল, যারা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, শব্দ ব্রেনে আসে না, একটা কথা বলতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি বাট লিখতে পারছি না, এই যতটুকু দেখালাম, যে টেকনিকটা দেখালাম, এটা আপনি ফলো করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি রাইটিং এ এক্সপার্ট হতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। আমি যাদেরকে শেখাই, প্র্যাকটিক্যালি শেখাই, ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শেখানোর বা বোঝানোর চেষ্টা করি। আপনারা অনেকেই আছেন হয়তো বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, আমার কাছে এই যে ফ্রি ক্লাসের লিঙ্ক পাইছেন বা নোটিশ দিছি, সেটা দেখে আসছেন, অনেকে দেখতে আসছেন দেখি কি কেমন ক্লাস করায়, অনেকে শিখতে আসছেন, যে যে কারণে আসেন না কেন। আর পেইড কোর্স আপনি কোথায় করেন না করেন সেটাও আমি জানতে চাচ্ছি না, বাট যদি শেখার ইচ্ছা থাকে, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, এর জন্য তার কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট এগুলো করে যান। যদি বেটার কিছু না পান তখন বলবেন। কেন এত কনফিডেন্ট নিয়ে বলি? আমি যাদেরকে পড়াই, অনেক পরিশ্রম করে পড়াই, ইন ডিটেলসে বোঝানোর বা শেখানোর চেষ্টা করি। আমার কাছে যারা পড়ে, যারা আসে, তারা এমনিতেই আসে, প্রফেশনালি যারা করতে চায়। তো আপনারা যারা এখানে ফ্রি ক্লাস করছেন, এটা একটা বা দুইটা ডেমো ক্লাস থাকবে না, এটাও কিন্তু একটা সম্পূর্ণ কোর্সের মতো করেই আমি নিব বা থাকবে। আপনারা চেষ্টা করবেন সবগুলো ক্লাস করার, তাহলেই দেখবেন অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। আর এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবেন, সেন্টেন্স গঠনের মেইন স্ট্রাকচার এইটা। প্রায় 90% সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটার প্রয়োজন হয়।
এরপর দেখেন কমপ্লিমেন্টটা কি, এবার একটু বলি। এই কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট দুইটা, একটা হচ্ছে COMPLI, PLE এর পরিবর্তে যদি আই থাকে, এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে অভিনন্দন জানানো, অভিবাদন জানানো, কংগ্রাচুলেট করা। আর এই যে COMPLE যেটা, এই কমপ্লিমেন্ট এর অর্থ হচ্ছে পরিপূরক। বলেন তো কি বললাম? পরিপূরক মানে হচ্ছে একটা বাক্যের সাবজেক্টে যে থাকে, অবজেক্ট বা এক্সটেনশনে সেই ব্যক্তি বা বস্তুটি থাকে। আবারও বলছি, কেমন জানেন? মূলত বি ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো হয়, মানে সেখানে কোনো অবজেক্টও হবে না, অ্যাডভার্বিয়ালও হবে না। যেমন মনে করেন, হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। মানে যে লোকটা হি, সেই লোকটাই ফার্মার। যে ফার্মার সেই হি, মানে সাবজেক্টে যে আছে, এক্সটেনশনেও সেই আছে। আই আম আ টিচার, এখানে যে লোকটা আই সেই টিচার, যে টিচার সেই আই। দে আর হ্যাপি, তারা খুশি। এখানে যারা দে তারাই হ্যাপি, যারা হ্যাপি তারাই দে। মানে এই যে বাক্যগুলো লিখছি না, এই বাক্যগুলো কিন্তু এইখানেই ফুল স্টপ। এই বাক্যগুলোকে কিন্তু আপনি আর ওই এম ইজ আর কে আর আপনি কিভাবে প্রশ্ন করবেন যে কোথায় যায় কিভাবে যায়, এগুলোকে কিন্তু ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আপনি বড় করতে পারবেন না। তো মূলত যে বাক্যগুলোতে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এই যে বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসে, অথবা সহজ কথায় যদি বলি, যে বাক্য বা যে সেন্টেন্সে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে, সেটাকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এক্সটেনশনে যে থাকবে, সাবজেক্টেও সেই থাকবে। এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব গুলো মোস্ট অফ দ্য টাইম এই বাক্যগুলোতে মেইন ভার্ব হিসেবে বসে। এগুলো একটা ব্রিজ তৈরি করে, এই জন্য এই ভার্বকে মানে একটা লিঙ্ক ক্রিয়েট করে সাবজেক্ট আর এক্সটেনশনের ভিতর। এই ভার্ব গুলোকে একাধারে আমরা এটাকে অক্সিলারি ভার্ব বলি না, অ্যামিজারকে বি ভার্ব বলি না, একাধারে এটাকে বলা হয় লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। এই কারণে তো যাই হোক, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এই স্ট্রাকচারটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, দেন আমরা অনেকেই বলি একটা বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবারও বলছি, অবজেক্ট না এক্সটেনশন, কারণ এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, অ্যাডভার্বিয়ালসও থাকতে পারে। যেমন আমি একটু এক্সারসাইজ দেখাই একটা, আপনারা জাস্ট 2 মিনিট টাইম দেন, দেন আমি স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলছি। এটা তো রিটেন ইংলিশের একটা পার্ট, যে কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়। বাট স্পোকেন ইংলিশটা কি, কেন আপনি ইংলিশে কথা বলতে পারেন না? কথা বলতে গেলে মূলত প্রবলেমটা আমরা কোথায় ফেস করি এটা আমরা নিজেরাও জানি না, সেইটা আমি আপনাদেরকে ধরাই দিব। জাস্ট একটু থাকেন, তার আগে আমি একটু এইটার একটা টেস্ট আপনাদেরকে দেখাই। এটা আমার লেখা একটা বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই সোনামুখ হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন। আমার এই বইয়ের যে ডোনেশন, মানে বইয়ের যে লভ্যাংশের টাকা, এই সোশ্যাল অর্গানাইজেশনে আমি এটা ডোনেট করে থাকি। এখানে আমি আর কি টিচার হিসাবে গিয়েছিলাম একটা ইংলিশ অলিম্পিয়াড নিতে, এই জন্য ওদেরকে উৎসর্গ করে এই বইটা লেখা, ওদের নাম দিয়ে। এই বইটা বিশ্বের প্রায় 39টা দেশে চলে গিয়েছে। আমার কাছে যারা একবার আসে বা পড়ে, তারা জানে, আপনারা ক্লাসগুলো করেন, আপনারা বুঝতে পারবেন। সো এই বইটা থেকে আমি একটু আপনাদেরকে দেখাবো। এটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে এই বইটাতে। সো যে কথাটা আমি বলছিলাম, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, এটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা, সেইটা একটু আমি এখান থেকে একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে একটু এই জায়গাটা একটু দেখেন, একটু নেওয়ার চেষ্টা করেন। জাস্ট আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, আমি দেখাচ্ছি, জাস্ট একটা মিনিট একটু সময় দেন। ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, ওকে, জাস্ট ওয়েট, জাস্ট একটু সময় দেন, আমি বের করতেছি। এটা অনেক বড় একটা বই, প্রায় 383 না কত পেজ জানেন? আচ্ছা, এটা সেন্টেন্সের এক্সারসাইজ। আচ্ছা, এই যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, দেখেন এই জায়গাটাতে একটু ফোকাস করেন। এই যে বাক্যগুলো, এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস অফ সেন্টেন্স। যেমন হি রিডস আ বুক, বোঝার চেষ্টা করেন, সে একটা বই পড়ে। তাহলে হিটা সাবজেক্ট, রিডস ভার্ব, আ বুক এটা কি? এটা অবজেক্ট, তাই না? কারণ কি, অবজেক্ট কাকে বলে? কোন বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্টটা পাওয়া যায়। সে কি পড়ে? বই পড়ে, এটা কিন্তু আমার অবজেক্ট। রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। তাহলে কি যায় কাকে যায় দিয়ে উত্তর পাবো না, কোথায় যায় বললে পাবো। তাহলে টু স্কুলটা কি? এটা কোনো অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার হি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, সরি এখানে একটু লেখার মিস্টেক আছে, এটা শি হবে, শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল হবে, এখানে একটু ভুল আছে। তো দেখেন, তাহলে যে শি, সেই কিন্তু ব্রিলিয়ান্ট গার্ল, অর্থাৎ যে ব্রিলিয়ান্ট গার্ল সেই শি। তার মানে এইটা কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। আবার দেখেন, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এন্ড কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে ওটা আমার অবজেক্ট। এইবার একটা বাক্য আছে দেখেন, হি স্লিপস ইন দ্য ওপেন এয়ার,
বাংলা অর্থ হচ্ছে সে খোলা বাতাসে ঘুমায়। খোলা বাতাসে সে ঘুমায়। এখানে এই যে ইন দ্য ওপেন এয়ার, এইটা কি কোনো অবজেক্ট? বলতে পারেন কিভাবে এটা? আমরা অনেকেই বলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, কিন্তু এই যে ইন দ্য ওপেন এয়ার, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। সে কোথায় ঘুমায়, ওয়ার, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড ওয়ার দ্বারা কোশ্চেন করেন, এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। ওই যেমন টু স্কুল, তেমনই। তার মানে এটা কোনো অবজেক্ট না। করিম ইজ আ ডক্টর, এটা কমপ্লিমেন্ট। আরিফ বিকেম আ ইউটিউবার, এইটা এবার একটু দেখেন। আরিফ একজন ইউটিউবার ছিল। যে লোকটা আরিফ, দেখেন সেই কিন্তু ইউটিউবার, যে ইউটিউবার সেই আরিফ, এটাকেও কমপ্লিমেন্ট বলা হয়। কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন এই বিকেম এর পরিবর্তে যদি বলেন আরিফ ওয়াজ আ ইউটিউবার, আপনার কি মিনিং এর খুব চেঞ্জ হতো? না। তাহলে এই বিকেম শব্দটাকে ওয়াজ দিয়ে রিপ্লেস করা যায় বলে এটাকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে, অর্থাৎ এটা একটা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। রুমা ওয়েন্ট আউট, অর্থাৎ রুমা বাইরে গিয়েছিল অ্যাট নাইট, রাতে। তাহলে কখন গিয়েছিল? রাতে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি না, এটা কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। তাহলে এটাও হচ্ছে আমার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, এই যে বিকেম দেখছে না, এরকম বিকেম, লুক, অ্যাপেয়ার, সিম, এই ধরনের কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। কমপ্লিমেন্টারি ডিটেলসে বলতে গেলে অনেক সময় চলে যাবে, বাট এই যে 8টা সেন্টেন্স দেখছেন, আপনি যদি এই 8টা সেন্টেন্স আমার কথা শুনে বুঝতে পারেন, বা এক্সপ্লানেশন যেটা আমি করলাম এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার এই আইডেন্টিফিকেশন নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থাৎ কম্পোনেন্টস অফ সেন্টেন্স বুঝতে, মানে কোনটা অ্যাডভার্বিয়ালস, কোনটা অবজেক্ট, আর কোনটা কমপ্লিমেন্ট, এতটুকু আপনাকে একটু বুঝতে হবে। এটা বুঝতে পারলে নিজের মতো করে একদম ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো সেন্টেন্স কনফিডেন্সের সাথে লেখা যায় বা বলা যায়। আমার এই যে বইটা দেখছেন, স্পিক ইংলিশ উইথ সোনামু, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা বই স্পোকেন ইংলিশের জন্য। সো দেখেন, এরপর আমি আরেকটু সামনের দিকে আসি এবার। তাহলে এখানে আমি একটা সাইড আপনাদের বললাম যে রাইটিং এর সাইডটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি বা দেখাতে পারি। এবার আমি যদি একটু স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলি, আমাকে একটু সময় দেন। এবার আমি আপনাদেরকে একটু বলবো যে স্পোকেন ইংলিশটাকে, আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন, কথা বলতে গেলে মূলত আমরা কোথায় সমস্যাটা ফেস করি, এই এই যে পার্টটুকু দেখালাম, এটা আবার ভুলে যায়েন না, মনে রাখেন কিন্তু। দরকার আছে প্রত্যেকটা বিষয় শেখার বা জানার দরকার আছে, ভুলে যাবেন না, একটু মনে রাখেন। এবার আমি দেখাই স্পোকেন ইংলিশটা কি, আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না, কেন আমাদের ফ্লুয়েন্সি আসে না, ইংলিশে কথা বলতে গেলে মূলত কোন জায়গাটাতে প্রবলেম আমরা ফেস করি, সেটা একটু দেখেন আপনারা। আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন যে বাক্যগুলো আছে, আমি ওই বড় বাক্যগুলো কেটে দিয়েছি, জাস্ট শর্ট সেন্টেন্স গুলো রাখছি। বাক্যগুলো কি লেখা আছে একটু পড়ি। আই ইট রাইস, মানে আমি ভাত খাই, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। অর্থাৎ এই যে বাক্যগুলো আছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা যারা এখানে ক্লাস করছেন, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে আমাকে বলতে পারবেন? যারা মোটামুটি ইংলিশ জানেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চর্চা করেন, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। কিভাবে আপনারা বুঝছেন? সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্মটা আছে, তাই না? ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এটাকে বলতে পারি। আমার কথাটা কিন্তু মনোযোগ দিয়ে বোঝেন। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে কেউ কোনো কাজ করে থাকে, যেমন আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়। অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়ে থাকে, কেউ কোনো কাজ করে থাকে। কোন টেন্স বলছি? আবারও বলছি, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, দেখার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে বাক্যগুলো লেখা আছে, কিন্তু আপনি যখন ইংলিশে কারোর সাথে কনভারসেশন করবেন, আপনি যখন ইংলিশে কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনি কি এরকম একটা স্টেবল পজিশনে কথা কি রেখে এগোতে পারবেন? একটা নির্দিষ্ট টেন্সের উপর ভিত্তি করে কি আপনি কথা বলতে পারবেন বা কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন? পারবেন না। আমাদের টাইমের চেঞ্জ করতে হয়। মানে বোঝেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, অর্থাৎ স্পোকেন ইংলিশটা মূলত কি, ঠিক কোন জায়গার দুর্বলতার কারণে আমরা স্পোকেন ইংলিশে ব্যর্থ হই, সেটা আমি দেখাই দিচ্ছি। মনে করেন একজনের সাথে আরেকজন কথা বলছে, একটা স্যাম্পল কনভারসেশন যদি আমি করি। এ এবং বি, দুটো মানুষ, মনে করেন এরা হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। তো এ বাইরে থেকে বাসায় আসছে, সন্ধ্যার দিকে বাইরে থেকে
বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো, বলে না এরকম হাজবেন্ড ওয়াইফ। এ বলছে বি কে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। এই কথাটা ইংলিশে কি হবে বলতে পারেন? তুমি কি রাতে ভাত খেয়েছো? দেখেন, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এই কথাটা কে বলছে? এ বলছে। কাকে বলছে? বি কে বলছে। কি বলছে? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট, খেয়েছো, গিয়েছো, করেছো, চলেছো, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। সো হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট, তুমি কি রাতে খেয়েছো? কে বললো? এ। কাকে বললো? বি কে। এবার বি বলছে যে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এরপর বি আবার একে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন ভাত খাইতেছো, মানে তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ, তুমি কি এখন খাবে, জাস্ট এরকম একটা কথা বলছে যে আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছো বা খাইতেছো? কে বলছে? বি বলছে। কাকে বলছে? এ কে বলছে যে আর ইউ ইটিং রাইস নাও। এবার এ আবার উত্তর দিচ্ছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। কি বলছে বলেন তো? আই এট রাইস ইন দ্য মর্নিং, খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু বসাতে হয়। আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, জাস্ট এতটুকুই থাক। দেখেন, এ এবং বি দুইজনের ভিতর একটা স্যাম্পল কনভারসেশন আমি তৈরি করলাম। একটা বিষয় দেখেন, এই যে কনভারসেশনটা আমি করলাম বা কয়েকটা সেন্টেন্স আমি লিখলাম, এই সেন্টেন্স বা বাক্যগুলোর ভিতরে প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমি কিন্তু একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি বলেন তো? সেই ভার্বটা কি? ইট। ইট মানে কি? ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি? ইট মানে হচ্ছে খাওয়া। কিন্তু কোথাও আমি কি জাস্ট এই ইট শব্দটা লিখছি? একটু দেখেন তো, আমরা জানি যে ইট মানে খাওয়া, আমি এই খাওয়া শব্দটা প্রত্যেকটা বাক্যে ব্যবহার করছি। কিন্তু খাওয়া শব্দটা ব্যবহার করতে গিয়ে খুবই সিরিয়াসলি বুঝবেন কথাগুলো। খাওয়া শব্দটা ব্যবহার করতে গিয়ে আমি কিন্তু ইট লিখিনি, আমি লিখছি ইটেন, অথবা আমি লিখছি ইটিং, অথবা আমি লিখছি এ টি ই এইট, অথবা আমি লিখছি উইল নট ইট। এটা কেন লিখলাম? আমি জানি যে ইট মানে খাওয়া। আমি দুইজনের ভিতরে একটা কনভারসেশন তৈরি করছি, এ এবং বি। এ বলছে তুমি কি রাতে খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। বি বলছে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। তুমি কি খাইতেছো, আর ইউ ইটিং রাইস নাও। এ বলছে আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি এখন খাবো না, আই উইল নট ইট রাইস নাও। এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন বা একটা কথোপকথন, এইখানে কি হচ্ছে? সময়ের পরিবর্তন হচ্ছে, যে আমি, তুমি কি খেয়েছো, না খাইনি। আর তুমি কি খাইতেছো, আমি খেয়েছিলাম, আমি খাবো না। এই যে খাওয়া কথাটাকে আমি যে বিভিন্ন টাইমে বলছি, এই টাইমে বলার কারণে কোথাও লিখতে হচ্ছে আমার ইটেন, কোথাও লিখতে হচ্ছে ইটিং, কোথাও এইট, কোথাও উইল নট ইট, কোথাও প্রেজেন্ট পারফেক্ট, কোথাও পাস্ট ইনডিফিনিট, কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোথাও ফিউচার ইনডিফিনিট টেন্স আমার এখানে লিখতে হয়েছে। কেন লিখতে হয়েছে? ওই যে সময়ের পরিবর্তন করেছে এই জন্য। এবার আপনি একটু ভেবে দেখেন, আপনি যখন বাংলাতে কারোর সাথে কনভারসেশন করেন, কারোর সাথে কমিউনিকেশন করেন, আপনি যখন স্পিকিং করতে যাবেন, আপনি যখন একটা সার্টেন টপিকের উপর কথা বলবেন, আপনি কি একটা স্টেবল টাইমের উপর, একটা স্টেবল টেন্সের উপর কথাকে রেখে এগোতে পারবেন? না, আপনার সময়ের পরিবর্তন করতে হবে। আমরা যখন কথা বলি, কারোর সাথে কনভারসেশন করি, কারোর সাথে কমিউনিকেশন করি, এরকম বিভিন্ন টাইম মেনটেন করে আমরা কথা বলি। কি বললাম বলেন তো? বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলি। এই যে বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলি, এইটার কারণে আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, ইংলিশে কথা বলতে গেলে আমার ওই টাইমের পরিবর্তন করতে হয়। সেই টাইমের পরিবর্তন মানে কি? মানে হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন। এই ভার্বের ফর্মের পরিবর্তন যদি আপনি না জানেন, আপনি জীবনে কোনোদিন ইংলিশ শিখতে পারবেন না। যারা ছোট বাচ্চা আছে না, একদম যারা শুরু থেকে ইংরেজি শিখতে চায়, সবার আগে কনসেপ্ট দিতে হয় কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব সম্পর্কে। এই যে বলছি যে আমাদের কি হচ্ছে, টাইমের পরিবর্তন। টাইমের পরিবর্তন মানে কি? টেন্সের পরিবর্তন। আমার কথাটা বোঝেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনটা টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে না, ক্লাসিফিকেশন? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। 12টা স্ট্রাকচার মানে কি? 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। বলেন তো কি বললাম? আর কিছুই না, নাথিং।
ভার্বের ফর্মেট চেঞ্জ 12টা জায়গায়, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয় জানেন? জাস্ট ভার্বের ফর্মে। আই ইট, আমি খাই। আই এট, আমি খেয়েছিলাম। আই উইল ইট, আমি খাবো। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। পরিবর্তনটা কোথায় হয়? জাস্ট ভার্বের ফর্মে। সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশে দুর্বল কেন? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই, কমিউনিকেশন করতে যাই, তখন আমাদের বিভিন্ন টাইমে কথা বলতে হয়। এই যে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, এই টাইম অনুযায়ী আমরা যখন এটাকে ইংলিশে বলতে যাচ্ছি, ইংলিশে যখন আমরা কথা বলতে যাচ্ছি, কনভারসেশন করতে যাচ্ছি, কমিউনিকেশন করতে যাচ্ছি, যে টাইমে একটা কথা আমি ভাবতেছি ইংলিশে, যে টাইমে একটা কথা ভাবতেছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি আমি ভার্বের ফর্মটার ব্যবহার করতে পারছি না। হয়তো আমি টেন্স বুঝতে পারতেছি যে বাক্যটা এরকম, এটা এই কালে হবে, এই টেন্সে হবে। টেন্স বুঝতে পারলেও সেই টেন্স অনুযায়ী, সেই টাইম অনুযায়ী ভার্বের যে অ্যাকচুয়াল ফর্ম, এইটা আমি ইনস্ট্যান্টলি, আবার বলছি ইনস্ট্যান্টলি, আমরা ইউজ করতে পারি না। এর জন্যই ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশ এইটাই, এর বাইরে আর কিছু না। ইংলিশে দুর্বলতা, স্পোকেন ইংলিশে দুর্বলতা, জাস্ট এই ভার্বের দুর্বলতা, আর কোনো কিছু না। মানে কি, সব কথার এক কথা, বা সহজভাবে যদি আমি বলি, এর থেকে ভালোভাবে আপনাকে কেউ বোঝাবেন না। 20,000 টাকা দিয়ে আইএলটিএস এর কোচিং এ ভর্তি হন, 10,000 টাকা দিয়ে বিসিএস এর কোনো কোচিং এ ভর্তি হন, বা ইংলিশের কোনো কোচিং এ ভর্তি হন, আর এই যে আজকে রাতে 6 তারিখ, 6/6/2026 আমার কাছে ক্লাসটা করে যাচ্ছেন, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, জীবনে কোনো এক পর্যায়ে যদি আপনি ইংরেজি শিখতে যান, আমার এই কথা আপনার মনে পড়বেই পড়বে। আমি আবারও বলছি, স্পোকেন ইংলিশের দুর্বলতা কোথায়? কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না? ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে স্পিকিং করতে গেলে একটা স্টেবল টাইমে কথাকে রেখে আমরা এগোতে পারি না। when we are going to communicate with others people, when we are going to make conversation with someone or foreigner, we cannot speak in a stable situation or position. We have to change our sense, we have to change our time, we have to change our thought. So how can we do it? We can do it according to correct structure of tense. We have to put the actual forms of verb. ওকে, সো আমরা কেন পারি না? আমি যখনই ইংলিশে কথা বলতে যাচ্ছি, একজনের সাথে বিভিন্ন টাইম মেনটেন করে আমাকে কথা বলতে হয়। তো যে টাইমে আমি কথাটা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের যে ফর্মটা হয়, সেইটা আমরা বসাতে পারি না। এটা পারি না শুধুমাত্র ল্যাক অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। আমরা টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, ডেফিনেশন শিখি, সেন্টেন্স করি, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইসব করি, বাট প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস না করার কারণে, প্র্যাকটিক্যালি টেন্স স্পিকিং, মানে টেন্স বুঝে স্পিকিং না করার কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশ হচ্ছে এটাই। দুইটা দিক বলছেন। ফার্স্ট অফ অল আমি রাইটিং এর একটা বিষয় বলছি, যে ছোট ছোট সেন্টেন্স আমরা যারা লিখি, সেটাকে বড় করতে পারি না। এটা না করতে পারার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আমরা ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সেন্টেন্সকে বড় করতে পারি না। তো ওইটা ব্যবহার করলে যে কোনো শর্ট সেন্টেন্সকে বড় করা যায়। আর এই স্পোকেন ইংলিশ আমরা পারি না কেন? কি বললাম বলেন তো? ওইটা হচ্ছে লম্বা করতে পারি না, আর এটা হচ্ছে ঘোরাতে পারি না। একটা কথাকে বিভিন্ন টাইমে চেঞ্জ করতে পারি না, পরিবর্তন করতে পারি না। কথাকে ঘুরানো শিখতে হবে। এই ঘুরবে কিভাবে? জাস্ট ভার্বের ফর্মের পরিবর্তন করে। যখনই আমরা কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাই, বিভিন্ন টাইমে একটা কথা বলি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের যে ফর্মটা বসাতে হয়, এটা আমরা পারি না। এই যে আবারও আমি বলি আপনাদের, এই যে কনজুগেশন অফ ভার্ব আপনারা দেখছেন, এইখানে দেখেন, এই যে, এই যে ইট, এর পাস্ট ফর্ম এইট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন ইটস। টোটাল একটা ভার্বের 5টা ফর্ম থাকে, বাট আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বাকি 2টা থাকে না। মনে করা হয় এই 2টা ফর্ম টেন্স শেখার সাথে সাথে অটোমেটিক্যালি শেখা হয়ে যায়, বাট না, এদেরও দরকার আছে। সেটা কোথায় আমি পরে বলবো। হয়তো আপনারা অনেকেই বলবেন আমি আজকে নতুন দেখতেছি যে ভার্বের 5টা ফর্ম হয়, আমি তো সারা জীবন দেখে আসছি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই 2টা আবার কি? এই 2টাও ভার্বের ফর্ম। এটাকে V4 বা প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস ফর্ম বলে, আর একটা হচ্ছে V5 বা থার্ড পারসন ফর্ম বলে। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে, বাট এটা শুধু ওই রুলস অনুযায়ী খাটে না। এর একটা কারণ আছে এই V5টা বসানোর, এটা পরে কোন একটা ক্লাসে বলবো। বাট আগে এই বিষয়টা বোঝেন, ইংলিশে যারা দুর্বল, স্পোকেন ইংলিশে যারা দুর্বল, সবার আগে ফোকাস, কনসেপ্ট রাখতে হবে, দিতে হবে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্বের উপর। আপনার বাসায় যদি কোনো ইংরেজি গ্রামারের বই থাকে, বা স্পোকেন ইংলিশের বই থাকে, বা যে কোনো জায়গা থেকে যদি আপনি ইংলিশ শিখতে যান, প্রত্যেকটা বইতে কম্পালসারি এটা থাকে, ফর্মস অফ ভার্ব বা কনজুগেশন অফ ভার্ব।
বাট বিশ্বাস করেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটার উপর কোনো কনসেপ্টই দেয় না, কোনো নলেজই নেই তাদের। আপনি এরকম কয়টা ভার্বের ফর্ম জানেন? 20টা, 50টা, 100টা ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল কি আপনি জানেন? হয়তো জানেন। তারপর 200, 300 না। ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি হয়তো টেন্স জানি কিন্তু আমি ভার্বের ফর্ম জানি না। আপনি কিভাবে কথা বলবেন? আপনার টেন্স আগে দরকার না, আগে দরকার ভার্বের ফর্ম। কারণ কি, টেন্স মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ হচ্ছে টেন্স। আমি যদি আপনাকে একটা কথা বলি যে সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংরেজি কি? আপনি হয়তো বাংলা দেখে বুঝতে পারছেন যে ভেঙেছিল, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ভার্বটা কি? ওই যে ভাঙা শব্দটা ভার্ব, ওই ভাঙা শব্দের ইংরেজি কি এইটা যদি আপনি না পারেন, আমি বলছি না যে ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হবে, যেমন সে ইংরেজি হি, গ্লাস ইংরেজি গ্লাস, তাহলে আমার জানতে হবে কোন ওয়ার্ড। যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি লাগবে? ভার্ব রিলেটেড ভোকাবুলারি। তাহলে ভাঙা ইংরেজি কি? ব্রেক। ব্রেক মানে কি? ভাঙা। এইবার ওই ভাঙার আবার ভি টু কি? পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ওই ব্রেকের আবার পাস্ট ফর্ম কি? ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোক কি হবে? এটা যদি আপনি না জানেন, আপনি টেন্স বুঝে কোনো লাভ হবে? টেন্সের স্ট্রাকচার জানে কোনো লাভ হবে? আপনাকে তো আগে ওই ভার্বের ফর্ম জানতে হবে। সো হি ব্রোক আ গ্লাস, যার মানে হচ্ছে সে একটা গ্লাস ভেঙেছিল। তাহলে এই ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। এটা যদি আপনি না জানেন, আপনি যদি ব্রোকেন দিয়ে ফেলেন, তাহলে কি সেন্টেন্স হবে? হবে না। তাহলে জানতে হবে কি? এই ভার্বের ফর্ম। টেন্স মানে কি, টেন্সের স্ট্রাকচার কি, ইংলিশে যে 12টা টেন্স আছে, এই 12টা টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আমরা স্পোকেন ইংলিশে দুর্বল কোথায়? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? কথা বলতে গেলে একটা স্টেবল সিচুয়েশনে বা পজিশনে কথাকে রেখে এগোনো যায় না, বিভিন্ন টাইমে বলতে হয়। কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে সেই টাইম অনুযায়ী অ্যাকচুয়াল যে ভার্বের ফর্মটা বসে, ওই ফর্মটা আমরা ইউজ করতে পারি না। আপনি আমার কাছে শেখেন বা যার কাছে ইংলিশ শেখেন না কেন, যেখানেই শেখেন না কেন, স্পোকেন ইংলিশ মানে যত টপিক আপনি করেন না কেন, ঘুরাই ফিরাই দেখবেন ভার্বের অমুক ফর্ম, ভার্বের তমুক ফর্ম, V1, V2, ভার্ব 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 ভার্ব, সব জায়গাতেই ভার্বের খেলা, আর কিছুই না। এইটা যে জানে, এটা যে বোঝে, সে ইংলিশে দুর্বল থাকে না। আর এইখানে দুর্বলতা থাকা মানে আপনি জীবনে কোনোদিন ইংলিশ শিখতে পারবেন না। কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি যে বিষয়টা ধরিয়ে দিলাম, এটা কি বুঝতে পারছেন আপনারা? বলেন। হ্যাঁ, যে আমরা ইংলিশে কথা কেন বলতে পারি না, আমাদের প্রবলেমটা মূলত কোথায়, ঠিক কোন জায়গার কারণে কথা বলতে পারি না, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যা বললাম ক্লিয়ার? দেখেন, আমি যাদেরকে শেখাই অনেক পরিশ্রম করে শেখাই, ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় শেখানোর বা বোঝানোর চেষ্টা করি। আপনারা আরেকটু সময় দেন, 11টা 13 বেজে গেছে যদিও, আর 20 মিনিটের মতো সময় দেন, তাহলে জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিব আমি। আর প্র্যাকটিক্যাল একটা প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দেখাবো। যারা স্পিকিং এ দুর্বল, যারা মনে করেন আমি মোটামুটি গ্রামার পারি বা বুঝি, বাট স্পিকিং করতে গেলে আমার সমস্যাটা হয়, সঠিক টাইমে ভার বসাতে পারি না বা কথা বলতে পারি না, একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না, গ্রামেটিক্যাল মিস্টেক যাদের হয়, এইটার হবে না। একটু সময় দেন, আমি দেখাবো। এই ক্লাস আপনি টাকা দিয়ে পাবেন না, এতটুকু আমি বলতে পারি। অনেক টাকা খরচ করে অনেক জায়গায় পড়তে পারেন, এখানে অনেকেই আছেন যারা মানে রাইট নাও বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন। আপনি সেই ক্লাসগুলো করেন আর আমার এই ক্লাসগুলো করেন, আপনি কোথায় করেন সেটা আমি জানতে চাচ্ছি না, বাট আপনি নিজে নিজে নিজের মনকে প্রশ্ন করে দেখবেন আর কম্পেয়ার করে দেখবেন যে আপনি বেটার কি পাচ্ছেন। আমার অফলাইনে কোনো প্রতিষ্ঠান বা ব্যাচ নেই, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। সো সেই কারণে আমি অফলাইনে পড়াতে পারি না বা সময় দিতে পারি না, বাট আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পজিশনে আছি। আর আমি আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে এই ব্যাচ গুলো করি। আমার বর্তমানে 83তম পেইড ব্যাচ রানিং আছে। নতুন একটা ব্যাচ শুরু হবে 84তম, যেটা 13 তারিখ থেকে এই মাসে। তো আমি এতটুকু বলতে পারি, যারা আমার কাছে আসে, যারা পড়ে, তারা প্রফেশনাল হয়ে বের হয়। আমার কাছে পড়ে কোচিং সেন্টার দিয়েছে মাদারীপুর একজন আছেন, বা যাদের বাড়ি কারো মাদারীপুর আছে কিনা জানি না, খোঁজ নিয়ে দেখবেন, মইনুল নাম, একদম মাদারীপুর সদরে। তার ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ছিল 13 জন। বলছে স্যার আপনার কাছে ক্লাস করে আমার সেকেন্ড ব্যাচে 59 জন স্টুডেন্ট হয়েছে। মাদারীপুরের প্রায় মানে 40 জন অ্যাডভোকেট, উকিল একসাথে আমার কোর্সে ভর্তি হয়েছে। এবং সেই মইনুল সাহেব আমার লেখা যে বইটা আছে, এই যেটা আপনাদেরকে দেখালাম, প্রায় তিনি অর্ডার করেন 20 কপি, 50 কপি, 100 কপি তার স্টুডেন্টদেরকে আমার এই লেখা বইটা পড়ায়। সিলেটে আমার স্টুডেন্ট যারা, তারা কোচিং সেন্টার দিয়েছে, চিটাগাং এ আছে। সো আমি সেভাবেই পড়াই, আপনি ইংলিশে মাস্টার্স হবেন, এতটুকু আমি বলতে পারি। আপনাদের এই যে আমার কথাগুলো শুনছেন বা লেকচারটা দিচ্ছেন,
একটা জিনিস অপ্রয়োজনীয় কোনো কিছু আমি বলছি বা দেখাইছি, আমি আপনাদের ধরাই দিচ্ছি যে কেন পারি না, কোথায় সমস্যা, কোন জায়গায়। আপনি যদি অরিজিন জায়গাটা না বোঝেন, আপনি দিন মাস বছর যেতে থাকবে, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকবেন, কোনো লাভ হয় না। হ্যাভ এ নাইস ডে, ট্রেনে বসে এই ইংরেজি বলতে হয়, বাসে বসে এই ইংরেজি বলতে হয়, এই এক্সপ্রেশন গুলো প্র্যাকটিস করুন, আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। এগুলো কোনো কাজে লাগে? ভেবে দেখেন তো। আপনি যদি অরিজিনটাই না বোঝেন, জিনিসটা কি এটা যদি আপনি না বোঝেন, কোনো কাজে লাগবে না। সো আমি সেটাই বোঝানোর চেষ্টা করি। আপনার ক্লাসগুলো করেন, এই ক্লাসের জন্য তার টাকা দিতে হচ্ছে না, এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে আমার কথা, যদি আমাকে আপনি পজিটিভ মাইন্ডে নিতে পারেন। এতটুকু আমি বলি। সো দেখেন, বোঝার চেষ্টা করেন। তাহলে আমি কি বলছি, টেন্স মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন একটা বিষয় একটু বলি, হি ড্রাইভস এ কার, এই যে একটা বাক্য আমি লিখলাম, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, এর বাংলা অর্থ কি, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমার লিখতে হবে হি ড্রোভ এ কার। অর্থাৎ স্পোকেন ইংলিশটা কি, আমাকে সময়ের পরিবর্তন করতে হবে, বিভিন্ন টেন্সে একটা কথাকে বলতে হবে। বিভিন্ন টেন্স মানে কি, টেন্সের স্ট্রাকচার মানে কি, টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে। যেমন সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখেন। আমি যখনই বলছি হি ড্রাইভ আ কার, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। যখনই বলছি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, he will be he will be driving a car. সে একটা গাড়ি চালাতে থাকবে। ছয়টা টেন্স অলরেডি হয়ে গেছে। সে একটা গাড়ি চালিয়েছে, he has driven a car. he has driven a car. তাহলে সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট এ কার। দেখেন কোথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হলো, ভিতরে, ভার্বের ফর্মে, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। এইখানে সাতটা টেন্স আমার অলরেডি লেখা হয়ে গেছে। এই হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হবে। টোটাল কয়টা লেখা যাবে, 12টা। মানে এই যে ড্রাইভ মানে যে চালান, এই চালানো কথাটাকে সর্বোচ্চ আপনি 12টা ওয়েতে, 12টা সেন্সে, 12টা টাইমে বলতে পারবেন, যদি টেন্স জানা থাকে এবং ভার্বের ফর্ম জানা থাকে। বাট একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই 12টা টাইম বা 12টা সেন্স, 12টা টেন্স আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আবারও বলছি, টেন্স যদি আমরা জানি, আমরা ইংলিশ পারি না কেন, সময়ের পরিবর্তন করতে পারি না ইনস্ট্যান্টলি, এটা তো আমি আপনাদের বললাম। তো যদি টেন্স জানা থাকে আমরা সেটা পারবো, পারলেও তার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে। এইভাবে কেউ আপনাকে বুঝাবে না। সীমাবদ্ধতা কি, টেন্সের স্ট্রাকচার হচ্ছে টোটাল 12টা। 12টা মানে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে, 12টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন যদি আপনার টেন্স জানা থাকে। তো এই 12টা সেন্স বা 12টা টাইম, 12টা ভার্বের ফর্ম আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্সটাকে আরো ডেভেলপ করার জন্য টেন্সের পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় শিখতে হবে। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, কোন টেন্স দিয়ে বলবেন, পাস্ট টেন্স মনে হচ্ছে, হি ড্রোভ এ কার মানে সে চালিয়েছিল, চালাইতো কথাটা কিভাবে বলবেন, সে গাড়ি চালাতো, তার আজ গাড়ি চালানোর কথা আছে, তাকে এই গাড়িটা চালাতে হবে, গতকাল এই গাড়িটা তার চালাতে হয়েছিল, আমার আজ গাড়ি চালানোর কথা আছে, আমি গাড়ি চালাইতাম। কিভাবে বলবেন, কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো টেন্স দিয়ে বলা যায় না। এগুলো বলতে গেলে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হয়। আবারও বলছি, টেন্স এর সর্বোচ্চ 12টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে বলতে পারবেন বা লিখতে পারবেন। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো, আবারও বলছি 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু। এই ভার্বগুলো যদি আপনার জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 18টা ভাবে, 18টা সেন্সে, 18 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। মডাল ভার্ব মেইনলি এক্সপ্রেসেস পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন। বুঝতে পারছেন কেউ? অর্থাৎ শুধু টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, সহজ হচ্ছে এইটা। মনের সম্পূর্ণ কথা ডিটেলসে বলার জন্য টেন্সের পাশাপাশি মডাল শিখতে হবে। মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল গুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, ওর পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। বাট টেন্সের স্ট্রাকচার এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম বসে, কোথাও ড্রাইভস, কোথাও ড্রোভ,
কোথাও ড্রাইভিং, কোথাও ড্রিভেন। বাট মডালের ক্ষেত্রে মডাল ভার্বের পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারত। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। দেখেন, হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হ্যাঁ, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। তাহলে দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভিতরে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বে। সব কথার এক কথা কি জানেন? আমি 7টি পয়েন্ট আপনাদেরকে বলছিলাম না? তার ভিতর থেকে যদি আমি সহজভাবে বলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে জানতে হবে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের ফর্ম, এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট টেন্স জানতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স দিয়ে সব কথা বলা যায় না, এই জন্য মডাল অ্যান্ড সেমি মডাল জানতে হবে। এবার বোঝার চেষ্টা করেন, টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। মডালের স্ট্রাকচার কয়টা বললাম? 18টা। টোটাল কয়টা হয়? 30টা। তার মানে আপনি যদি টেন্স এবং মডাল সেমি মডাল জানেন, একটা পার্টিকুলার ভার্বকে, অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো শব্দটাকে 30 দিকে, 30টা টাইমে, 30টা ওয়েতে, 30টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এইটা যদি আপনি পারতে সক্ষম হন, কে আপনাকে আটকাবে? হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ। বিশ্বাস করেন, জাস্ট টেন্স আর মডাল সেমি মডালের ব্যবহারটা আপনি জেনে রাখেন, বাংলায় যেটাই আপনি ভাবেন না কেন, ইনস্ট্যান্টলি সঠিক টাইম অনুযায়ী সেই কথাকে আপনি ইংলিশে বলতে পারবেন। অনেক জায়গায় দেখবেন ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, এই এক্সপ্রেশন ওই এক্সপ্রেশন। নাথিং ইজ নিডেড ইফ ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দ্য অরিজিন থিংস লাইক 12 স্ট্রাকচার অফ টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 18 স্ট্রাকচার অফ মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। এটা যদি জানা থাকে, টোটাল একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে বলতে পারবেন। এর বাইরে বা এর বেশি কিছু আর লাগে না, কখনোই লাগে না। যে কোনো ভার্বকে আপনি 30টা টাইমে, 30টা সেন্সে যদি বলতে সক্ষম হন, আপনাকে কে আটকাবে আপনি বলেন? এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় এর বাইরে আর কিছুই নেই। এই যে 2টা সেন্স আমি বললাম, বিশ্বাস করেন এর বাইরে কিছু নেই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমি একটু বলি, 4 নম্বর পয়েন্টটা একটু বলি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। কেন জানতে হবে সেটা আমি আরেকটা কোনো ফ্রি ক্লাসে আমি আপনাদেরকে বলবো। আজকে দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে। কেন জানতে হবে একটু সহজভাবে যদি বলি, এই যে বলছি না, 12টা টেন্স, 18টা মডেল সেমি মডেল, একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে লেখা যায় বা বলা যায়। এই 30টা সেন্টেন্সের একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সেটা প্যাসিভ দিয়ে করতে হয়। এবং প্যাসিভের দরকার আছে আমাদের অনেক। যেমন মনে করেন, এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি যদি একটা নোটিশ দেই, বা আমার পেইড কোর্সে যারা থাকে, আমি মনে করেন আমি আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? যে আই উইল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এটা কোন টেন্সে লেখা আছে বলেন তো? যারা টেন্স জানেন বা বোঝেন, ফিউচার ইনডিফিনিট, উইল টেক। হ্যাঁ, কিন্তু এই কথাটাকে এইভাবে না বলে, মনে করেন আমার গ্রুপে আরো অনেক অ্যাডমিন আছে, আমি যদি আরেকজনকে দিয়ে মেসেজটা দেওয়াই, যদি কে নিবে বা না নিবে এইটার উপর মেনশন না করে জাস্ট ক্লাসটার উপর যদি আমি মেনশন করি, আমি যদি কথাটা এইভাবে বলি, আপনাদের আজকের ক্লাস রাত 10টায় নেওয়া হবে, তখন ইংলিশটা কি হয় বলতে পারবেন? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। অর্থাৎ ফোকাসটা ক্লাসের উপর দিচ্ছি, কে নিবে বা না নিবে তার উপর না, অবজেক্টের উপর। অবজেক্টকে যদি সাবজেক্ট করা হয় ইওর ক্লাস, তখন এটা প্যাসিভ ভয়েসের হয়। উইল বি টেকেন, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. আর বিশ্বাস করেন, আমাদের ডে টু ডে লাইফের অনেক কথা আমরা এই প্যাসিভ মেনটেন করে বলি, বাট আমরা নিজেরাও জানি না। অনেকে মনে করে প্যাসিভ মানে বাইয়ের ব্যবহার, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। বাট এই প্যাসিভ আমি শেখাই না। প্যাসিভ মানে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখতে হবে। এই যে উইল টেক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে উইল বি টেকেন, এটাও ফিউচার ইনডিফিনিট বাট প্যাসিভের স্ট্রাকচার। যেমন এই যে আপনারা যারা ক্লাস করছেন, লিঙ্ক দিতে আমার একটু দেরি হলে অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন না যে ক্লাস কি শুরু হয়েছে,
রাত 10টা তো বেজে গেছে, আজকের কি ক্লাস হবে, আজকের ক্লাসটা কখন শুরু হবে, একটা বাক্য আপনি ইংরেজিতে করে দেখান তো। পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ক্লাসটি শুরু হয়েছে ইংরেজিতে করেন তো, পারেন কিনা? আজকের আমাদের ক্লাসটি কখন শুরু হবে বলেন তো, ইংলিশে কি হবে বলেন। আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি, বলেন। আমি মনে করেন আপনাদের একটা বাংলা বাক্য দিলাম, বাক্যটা হচ্ছে এই যে স্যার আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, কে করতে পারবেন বলেন? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, বলেন। ইংলিশ কি হবে বলেন, বলেন। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? Sir, when our class will be started? When our class When our class will be started? হয়নি। আমি এখনো কারো কাছ থেকে অ্যান্সার পাইনি, কারেক্ট অ্যান্সার যারা বলেছেন আমি শুনেছি, আপনারা বলেছেন when our class will be started, এটা না। আর আবার বলেন, চেষ্টা করেন, আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? When will started our today's class? when will started our today's class, না, হয়নি। আর কেউ When will it start? বলেন, When our class starts. when our class start, দেখছেন পারছেন কেউ? আর When কেউ our class will start? হয়নি। এবার তাহলে দেখেন, কেউ পারলেন না। এটা আমি কেন এত অ্যাসিওর গ্যারান্টি দিয়ে বললাম জানেন? আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গেছিলাম, সেখানে মুন্সিগঞ্জ প্রায় 1200 স্টুডেন্ট ছিল, অফলাইনে, অনলাইন না। একটা ইংলিশ অলিম্পিয়াডে গিয়েছিলাম মেইন ইন্সট্রাক্টর হিসাবে, প্লাস 53 জন টিচার ছিল। এই এই সেন্টেন্সটা আমি জিজ্ঞাসা করছিলাম, একজন উত্তর দিতে পারেনি। সো দেখেন, ওয়েন আগে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্বটা বসে ওয়েন উইল, এরপর হচ্ছে আওয়ার ক্লাস, ওয়েন উইল আওয়ার ক্লাস, এরপর বি। আপনারা কি এইভাবে বলছেন ভেবে দেখেন তো, আপনারা বলছেন ওয়েন আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড, এরকম বলছেন। যদি কেউ এটা বলে থাকেন তাহলে আপনি পারছেন, আমি বলছি না, আমি বলছি না যে আপনি পারবেন না। যদি কেউ মনে করেন যে না আমি এটা বলতে চাইছিলাম বা আমি এটা পারছি, তাহলে ঠিক আছে। যদি না পারেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমার এটা হয়েছে কিনা। ওয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড, টুডে, when will our class be started today, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে বা কখন, আমি যদি বলি কখন নেওয়া হবে, when will our class be taken today, কখন শুরু হবে, started এর পরিবর্তে বলতে পারেন when will our class be begun today, begun, BE, এই ভাবটা কিন্তু শুরু হওয়ার জন্য খুব বেশি ব্যবহৃত হয়, BEGUN, begin, began, begun, এর পাস্ট ফর্ম হচ্ছে BEGAN, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে দেখছেন, এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা বলি, বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে দুর্বল। এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা জায়গা দখল করে আছে। যাই হোক, আজকে এত কথা বলতে গেলে আপনি সবকিছু আবার গুলিয়ে ফেলবেন। আমি প্রথমে 7টি পয়েন্ট আপনাদের বলছি, তারপর যদি আরো স্পেসিফিকলি বলি, এই 4টি টপিকের উপর, এই 4টি বিষয়ের উপর যদি কারো সঠিক ধারণা থাকে, আপনি আমার কাছে আসেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু বলতে পারি। এবার আপনারা একটু ভেবে দেখেন, আজকে আমি যতটুকু আলোচনা করলাম, কোথাও আমি ভুল কোনো কিছু আপনাদের বললাম কিনা, বা আপনাদের মনে হলো কিনা যে না আজ আমি নতুন কিছু শিখতে পারছি বা জানতে পারছি বা বুঝতে পারছি। যদি ক্লাস ভালো লাগে, যদি মনে হয় আপনি নতুন কিছু শিখতে পারছেন, আমার ফেসবুক পেজে একটা কমেন্ট করবেন, জানাবেন আপনার কেমন লাগছে। কারণ আপনাদের এত কষ্ট করে আমি দেখাচ্ছি বা পড়াচ্ছি, একটা ভালো কমেন্ট যদি আমি পাই, বাংলায় লেখার চেষ্টা করবেন কমেন্ট গুলো, বাংলিশে বা ইংলিশে না, তাহলে আমার মনের ভিতরে একটা শান্তি আসবে যে না, তাহলে আমার পড়ানোটা সার্থক। আমি যদি এইভাবে পড়াই বা শেখাই, তারা এনজয় করবে বা তারা শিখবে, তারা বুঝতে পারবে। আচ্ছা, আমি আরেকটু কি টাইম নিতে পারি? আমি ওই প্রেজেন্টেশনটা দেখাতে চাইছিলাম যে একটা সার্টেইন টপিকের উপর কিভাবে ইংলিশে কথা বলবেন বা স্পিকিং করবেন। আপনারা কি আরেকটু টাইম দিবেন, থাকবেন? তাহলে আমি আর 10 মিনিট টাইম দিয়ে সেটা একটু দেখাবো, যারা স্পিকিং এ দুর্বল, প্রেজেন্টেশন যারা দিতে পারেন। জি স্যার, স্যার। আর আর আপনাদের ধৈর্য না থাকলে আমি শেষ করে দিব, যেহেতু 11টা 29 বেজে গেছে, 12টা বাজতে যাচ্ছে। সো আমি একটু দেখাই, কারণ অনেকে আছেন, যেহেতু এখনো 200 জন থাকা মানে, আহ, আপনাদের যদি ভালো না লাগতো আপনারা এত মানুষ থাকতেন? একবার ভেবে দেখেন তো, একটা বিষয়ের উপর আমরা ফেসবুকে স্ক্রল করি না রেগুলার ওয়েতে, ডে টু ডে লাইফে একটা রিলস দেখি বা একটা ভিডিও দেখি, কতক্ষণ সেটার উপর মন থাকে? হ্যাঁ, কতক্ষণ টাইম দেই? বা অনেকে এই ধরনের শিক্ষণীয় ভিডিও কিন্তু দেখেন, ইংলিশ ক্লাস বলেন, ফেসবুক পেজে আপনার সামনে অনেক ক্লাস ভেসে ওঠে না, এগুলো আপনারা অনেকেই দেখেন, কতক্ষণ মন দিয়ে দেখেন?
বাট এই যে আমি বক 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 করতেছি আর আপনারা আসেন এখনো পর্যন্ত 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা ধরে। ভালো না লাগলে তো আর থাকতেন না, শিখতে না পারলে তো থাকতেন না। তো আসেন যখন, আমিও যখন কষ্ট করছি, আর একটু সময় দেন তাহলে আমি দেখাই। দেখেন, বোঝার চেষ্টা করেন। ও, আর আরেকটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে আমার এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি গ্রুপে প্রোভাইড করব, বাট যারা পার্সোনালি নিতে চান তারা আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করবেন। এখানে আমার 2টা নাম্বার দেওয়া আছে, গ্রুপে অনেকগুলো নাম্বার আপনারা অ্যাডমিনে পাবেন, বাট সবগুলো আমার না। এখানে যে 2টা নাম্বার আছে, 01997356957, 01938689196, এই 2টা নাম্বারে আপনারা নক করলে পিডিএফ ফাইল প্লাস রেকর্ডেড ক্লাস পাবেন। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে বারবার জানতে চাইবেন, এখানে একটু বলে দেই, আমার এই ফ্রি ক্লাসগুলো আমি আবারও কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। এই ফ্রি ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসের মতো করেই করতে পারবেন। এগুলো একটা বা 2টা ক্লাস না, একটা কোর্সের মতো করে আমি নিব, আপনারা রেগুলার থাকলে করতে পারবেন, এখানে কোনো ভুল নাই। আর আমার পেইড ব্যাচ এর পাশাপাশি থাকে, কেউ সারা জীবন আপনাকে ফ্রিতে পড়াবে না বা পড়ায় না, বাট ফ্রিতে যারা করতে চান তারা করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আর যারা পেইড কোর্সে আসতে চান, এখানে অনেকেই আছেন যারা নতুন আসছে, তাদের বলছি না, অনেকেই আছেন যারা এর আগে আমার প্রিভিয়াস ব্যাচ গুলোতে ক্লাস করেছেন, টাকা পয়সার সমস্যার কারণে বা ব্যাচ মাঝের দিকে থাকার কারণে পেইড কোর্সে ভর্তি হতে পারেননি। 13ই জুন থেকে, অর্থাৎ আগামী শনিবার থেকে সম্পূর্ণ নতুন একটা পেইড ব্যাচ শুরু হবে, ব্যাচ 84 84তম ব্যাচ। যারা ভর্তি হতে চান হতে পারবেন। আমার পেইড কোর্সের টোটাল কোর্স ফি 2,000 টাকা। সব থেকে বড় একটা বিষয় হচ্ছে, যদি কেউ একবারে না পারেন 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, সেই সুযোগ বা অপরচুনিটিটা আমি রাখি। এটা কেউ কোথাও কোনো কোর্সে দেয় না, দেবে না, দেখবেন না, পাবেনও না। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিতে পারবেন। কোর্সের ডিউরেশন 3 মাস, বাট এটা শুধু 3 মাসের কোর্স না, আপনার যতদিন পর্যন্ত এক্সপার্ট হতে সময় লাগবে বা আপনি ততদিন থাকতে পারবেন, বাড়তি কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যদি রেগুলারিটি মেনটেন করে আপনি ক্লাস করেন, আপনি 3 মাসের ভিতরে ডেভেলপ করতে পারবেন। যদি ক্লাস গ্যাপ যায়, কোনো সমস্যায় পড়েন, পরবর্তীতে নতুন কোনো ব্যাচের সাথে শিখতে চান, শিখতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এইটার ভিতরেই যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি শিখতে পারবেন। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। যদি আপনি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, প্র্যাকটিক্যালি আপনি স্পোকেন ইংলিশ প্লাস রাইটিং শিখতে চান, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন বা যারা বিজনেসম্যান আছেন, যে কেউ পারবেন। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে এখানে 2 ওয়ে কমিউনিকেশন হয়। এই যে আমি ফ্রি ক্লাস নিচ্ছি, এটা 1 ওয়ে কমিউনিকেশন বল, অর্থাৎ আমি পড়াচ্ছি, আপনি দেখতেছেন। ল্যাঙ্গুয়েজ শুধু দেখার বিষয় না, এটা সায়েন্স না বা ম্যাথ না, এটা একটা ভাষা, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু create an idea from your own brain, you have to generate some idea from your own brain, and you have to speak from your own mouth. আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে ব্রেন দিয়ে, আপনার মুখ দিয়ে কথা বলতে হবে। পেইড কোর্সের বেনিফিট, সেখানে 2 ওয়ে কমিউনিকেশন, ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারবেন, কোশ্চেন আনসার সেশন থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, হোমওয়ার্ক দিব, সেটা আমার গাইডলাইন থেকে কমপ্লিট করতে পারবেন, যে কোনো বিষয়ে ভুল হলে আমি সংশোধন করে দিই। এই হচ্ছে বেনিফিট, যেটা অ্যাজ ইউজুয়াল আপনারা বোঝেন। আর এই ক্লাসগুলো উন্মুক্ত থাকে সবার জন্য, আমি আমার মতো পড়াই, আমি কি আপনাকে চিনি? এক একজন এক এক জায়গা থেকে আসছেন যাচ্ছেন, এটা সবার জন্যই থাকে। তো এটা আপনার মতো আপনাকে ডেভেলপ করে নিতে হবে। পেইড কোর্সে এক একটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এইভাবে সন্ধ্যা বা রাতেই আমার ক্লাসগুলো হয়। যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, বেশিরভাগ আমার ক্লাস যারা করে জব হোল্ডার বা যারা স্টাডি গ্যাপ দিয়েছেন অনেক, বা যারা স্টুডেন্ট আছেন, আমি তো বলছি এটা যে কোনো প্রফেশনাল লোক করতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। স্ক্রিন শেয়ার করে এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল, অর্থাৎ পেইড কোর্সে যারা আসবেন, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড প্লাস পিডিএফ ফাইলও আপনারা পাবেন। এবং যারা একদমই দুর্বল আছেন, তারাও শিখতে পারবেন, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি শেখাবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবেই আমি এখানে শিখিয়ে থাকি। এই কোর্সের টোটাল ক্লাস হচ্ছে 70টা, এটা হিউজ ক্লাস, অন্য কোথাও আপনি পাবেন না। এবং ধারাবাহিকতা মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে এই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। ক্রিয়েটিভ ওয়েতে নিজের মতো করে যে কোনো কিছু লিখতে পারেন বা বলতে পারেন, আনডাউটেডলি কোনো কনফিউশন যাতে ফেস না করেন কোনো কিছু লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। একটা সিবি, একটা রিপোর্ট, আপনার ইউনিভার্সিটিতে, আপনার অফিসে একটা ভাইবা যাতে করে আপনি ফেস করতে পারেন, হ্যাঁ, প্যারাগ্রাফ রিপোর্ট সহজে যাতে লিখতে পারেন, তার জন্য যে গ্রামাটিক্যাল ফাংশনটা আপনাকে জানানো দরকার, শেখানো দরকার, আমি শেখাবো। ধারাবাহিকভাবে এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ এই যে আজকে যে বিষয়গুলো বললাম, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল কনসেপ্ট আপনি পাবেন।
ইনস্ট্যান্টলি যে কোনো কিছু বাংলায় ভাবলে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু লাগে আমি দেখাবো। এরপর 10টা ক্লাস থাকবে মাস্টার্স ক্লাস রাইটিং এর উপর। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল তাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। এরপর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। যারা আইএলটিএস এক্সাম দিবেন, আমার এই কোর্সটা আইএলটিএস এর প্রিপারেশন হিসেবে কাজ করবে অনেক ভালোভাবে। প্রতিদিন এই ক্লাসে বসেই আমি আপনাকে সার্টেন একটা টপিক অ্যানালাইসিস করে দিব, তার উপরে প্র্যাকটিস করাবো, আপনি নিজের মতো করে একটা অ্যান্সার প্রেজেন্ট করবেন, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। এগুলো আপনারা ফ্রি ক্লাস করেন, সবকিছু দেখতে পারবেন, মুখে বলে কোনো কিছু বোঝানো যায় না। আজকে যেমন ক্লাস করছেন, রেগুলার ওয়েতে ক্লাসগুলো করেন, কিভাবে আমি শেখাই, কিভাবে পড়াই, কিভাবে ডেভেলপ করাই, সবকিছু আপনি বুঝতে পারবেন। বাট এতটুকু বলতে পারি, যদি কেউ মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, আমি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চাই, আমার প্রফেশনাল সেক্টরে আমি কাজে লাগাতে চাই, আমি আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আমি একটা মেন্টরের অধীনে থেকে সঠিক গাইডলাইনের ভিতর থেকে এগোতে চাই, ধারাবাহিকতা মেনটেন করে পড়তে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ইট উইল বি মাই 84th ব্যাচ। আবারও বলছি, 84তম ব্যাচ হতে যাচ্ছে আমার। আপনার একদম নতুন ব্যাচ 13 তারিখ থেকে শুরু হবে। আপনারা যারা ভর্তি হতে চান, 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, ফুল অ্যাক্সেস সবকিছুই পাবেন। আর যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করে ভর্তি হতে পারবেন, আপনিও সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। বাকি 1000 টাকা পরবর্তী মাসের ভিতরে কমপ্লিট করলে হবে। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবো। 13 তারিখ থেকে ক্লাস করতে পারবেন। আর যারা এই ফ্রি ক্লাসের রেকর্ড পিডিএফ নেবেন, এই নাম্বারে নক করবেন। আর আমি যে বইটা দেখালাম, আমার লেখা এই বইটা, এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। এটা আমার ওয়েবসাইট থেকে বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হোম ডেলিভারিতে হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আপনি আজকে অর্ডার করলে 2 থেকে 3 দিনের ভিতর বই হাতে পাবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন। আবার এরকম না যে আপনি পেইড কোর্সে আসলে আমি বই ফ্রি দেবো, আমার কাছে এরকম কোনো ধরনের সুযোগ নাই। কারণ এই বইয়ের যে টাকাটা, লভ্যাংশের টাকাটা আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনে ডোনেট করে থাকি। এটা আপনারা যারা যদি কেউ বইটা পারচেস করেন, এই বইয়ের পিছনে অনেক ইয়ে আছে, সেগুলো দেওয়া আছে সেই অর্গানাইজেশনের বিষয় সম্পর্কে তাদেরকে এইগুলো, কারণ তাদের ইয়েটা আমি করে থাকি অলওয়েজ। এটা এটা আপনারা এখানে ডিটেলসে দেখতে পাবেন, বইটাতে আমি দেখাবো। তো যাই হোক, এটা আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন। আর পেইড কোর্সে আসলে যে আবার বই বাধ্যতামূলক কিনতে হবে এরকমও না, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। বাট একটা বই থাকলে হয় কি, একটা গোছানো পদ্ধতিতে সবকিছু কাছে থাকে, ইফেক্টিভ বইতে সবকিছু শেখা যায়। এই যে আজকে যত আলোচনা করলাম, এগুলো সবই আমার এই ফার্স্ট চ্যাপ্টারে বইয়ের। দেখেন একদম শুরু থেকে, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, একদম শুরুতে এই যে ফার্স্ট যে চ্যাপ্টারটা দেখছেন, এখানে সাজানো আছে অনেক সুন্দরভাবে। মানে বাংলাদেশের যত ইংলিশ বই আছে, হয় গ্রামার বেসড, না হলে স্পোকেন রুলস স্ট্রাকচার বেসড, বাট আমার এই বইটা গ্রামারের সাথে মেইনটেইন করে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি রিডিং, রাইটিং, স্পিকিং ডেভেলপ করবেন সেটা দেওয়া আছে। কারণ এখানে 100+ আইএলটিএস স্পিকিং কিউকার টপিক আছে, 120+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস আছে, 10+ রিডিং স্টোরি আছে, 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আমার এই বইটাতে আছে। এছাড়া রাইটিং এর জন্য লেটার, ইমেইল, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে সেটা ডিটেলস এবং অনেক সুন্দরভাবে সাজানো আছে। সেই বইটা অনেক ইফেক্টিভ একটা বই। এটা যারা জানে, যারা বোঝে, তারা নেয়। এই হচ্ছে বিষয়। আমি কাউকে এভাবে জোর করি না, কারণ আমার অত বড় জায়গায় নিয়ে আমি কাজ করি না, আমার অফলাইনে অনেক বড় একটা জায়গা সামলাতে হয়। এই জন্য অনলাইনে আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে যতটুকু সময় পাই, যেভাবে পাই, যাদের পাই, সেভাবেই আমি শেখাই। বাট এতটুকু বলতে পারি, আমার কাছে যারা আসে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, যদি সে লাস্ট পর্যন্ত থাকে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে বা ডেভেলপ করার চেষ্টা করে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই দুটো নাম্বার আপনারা নক করবেন, যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। আর ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, এটা রেগুলার হতে চলতে থাকবে। তো আমি একটা বিষয় আপনাদের দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা। দেখেন, সার্টেইন একটা টপিকের উপর আপনি কিভাবে ইংলিশে স্পিকিং করবেন। যারা বিশেষ করে স্পিকিং এ দুর্বল, যারা মনে করেন যে আমি ইংলিশে কথা বলতে পারি না, আমার গ্রামেটিক্যাল মিস্টেক হয়, একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি না, আমি আবারও বলছি যে কথা আমরা কেন বলতে পারি না। শুরুতে আমি কি বললাম বলেন তো, একটা স্টেবল টাইমে বা পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তনটা শিখতে হয়, মেইন বিষয় হচ্ছে এইটা। যেমন দেখেন, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে আপনি একটু ইংলিশে বলেন।
আমি যদি আপনাকে এটা বলতে বলি, আপনি কি বলতে পারবেন? ভেবে দেখেন তো, আপনি প্রতিদিন কি করেন, আপনার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো কি? দেখেন, যে টেন্সে কোশ্চেন থাকে অ্যান্সারটা সেই টেন্সে দিতে হয়। তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে। আগে এটা একটু পড়ি। এবং এখানে ভার্ব গুলোকে দেখেন ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে। মনে রাখবেন, ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্ব গুলো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে লেখা আছে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে বা রেগুলার ওয়েতে করে, সেরকম ভাবেই দেওয়া আছে। আপনারা একটু দেখেন, আমি একটু পড়ি, তারপর আমি বলছি যে আপনাদের কাজটাকে আগে একটু দেখেন যে কিভাবে একটা প্রেজেন্টেশন অর্গানাইজ করতে হয় বা দিতে হয়। এখানে বলছে যে ফার্স্ট একটা গ্রিটিংস, যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, মানে আমি আপনাদের সামনে সাকিব বলছি, বা ইউ ক্যান সে ইন ফ্রন্ট অফ ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। কি বলছে? আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। এবার বলছে দেখেন, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি আমার প্রতিদিনের কাজকর্ম নিয়ে কিছু বলার চেষ্টা করব। উইল ট্রাই, এটা ফিউচার ইনডিফিনিট। এবার বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উঁচু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্টটা করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করি। দেন আই টেক লাঞ্চ এট 2 PM। আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার। 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার এট 10 PM। আমি 10টায় আমার ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং এট 11 PM। আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। হ্যাঁ, সো এইভাবে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন হয়, সেটা এখানে বর্ণনা করা আছে। ভার্ব গুলো কি? এই যে গেট আপ, ব্রাশ, ওয়াশ, টেক। দেখছেন? তাহলে কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, কোন টেন্স দিয়ে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। মনে রাখবেন, যখনই আপনি একটা বিষয়ের উপর কথা বলবেন ও স্পিকিং করবেন, কোশ্চেন বোঝাতে ট্রাই করবেন যে টাইমটা কেমন, অ্যান্সারটা সেইভাবে দিতে হবে। তাহলে এটা আপনি দেখলেন। এইবার আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো আমার ক্লাস করছেন, এখন রাত 11:42 বাজে, আপনি আজকে সারাদিন কি করলেন? হোয়াট ডিড ইউ ডু টুডে? হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস? আপনার আজকে সারাদিনের কাজ কি ছিল? ইংলিশে বলতে পারবেন? ভেবে দেখেন তো আপনি পারেন কিনা। কিভাবে বলবেন? পরিবর্তনটা কোথায় করতে হবে বলেন তো? সাবজেক্টে? অবজেক্টে? না, ভার্বের ফর্মে। এই যে ভার্ব গুলো দেখছেন, এই প্রত্যেকটা ভার্ব বা আপনি যে কাজগুলো করে আসছে, আপনার যে অ্যাক্টিভিটিস, তার পাস্ট ফর্ম কি আপনার জানা আছে? ভেবে দেখেন তো। যদি না থাকে তাহলে আপনি পারবেন না। অনেকে পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়ার ব্যবহার করে, বাট না, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। কেমন সেটা দেখেন। আপনার কোশ্চেনটা যদি এরকম থাকে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, বা আমি আজকে যেটা বললাম, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, আপনি আজকে সারাদিন কি করলেন, আপনার আজকের সারাদিনের কাজ কি ছিল, এটা আপনি ইংলিশে বলতে পারবেন। এই দেখেন কি লেখা আছে। বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আই মিন ইন ফ্রন্ট অফ ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। কি বলছে? আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। দেখেন, ভার্বের দিকে ফোকাস করেন, এই যে গ্রিন কালার দিয়ে ভার্ব গুলোকে হাইলাইট করা। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, বাংলাটা কি? আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। তাহলে আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং টুডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। টাইম বুঝে অ্যান্সার করতে হবে। দেন আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছিলাম। washed my face and took ablution for ফজর prayer। মুখ ধুয়েছিলাম এবং ফজরের জন্য উজু করেছিলাম বাংলা বোঝেন কিন্তু, আওয়ার মাদার টাং ইজ বাংলা। ভার পরিবর্তনের মাধ্যমে কিন্তু টাইমের পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলো সবই পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট। তারপর আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট কলেজ অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ এট 2 PM। আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM। তাহলে টেক এর পাস্ট ফর্ম টুক, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, কাম এর পাস্ট ফর্ম কেম। এইটা আপনাকে জানতে হবে।
Then I spent some time with my family. SPEND. Spend এর past form spend. আমি পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। I learned English for 1 hour. আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। Then took my dinner at 10 p.m. আমি 10টায় আমার ডিনার করেছিলাম। I went to bed for sleeping at 11 p.m. আমি 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। So that's all about my yesterday's activities. Thanks for your patience. So এইভাবে কিন্তু আপনি অতীতের কথাগুলোকে ডেসক্রাইব করতে পারেন। তো এইভাবেই দেখেন এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আপনি আপনারটা ডেসক্রাইব করেন না, আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত কাজ করবেন 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না। আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনি গতকাল কি করেছিলেন, আমি যদি এখন বলি আপনি আগামীকাল কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমরো অর হোয়াট উইল বি ইউর টুমরো অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ? বলতে পারবেন? ভেবে দেখেন তো, সবার ব্রেনে প্ল্যান করা আছে না, সেট করা আছে না, আগামীকাল এইটা করবো, এটা করবো, এখানে যাবো, এখানে যাবো, কিভাবে সেটা আপনি ইংলিশে বলবেন? দেখেন কি লেখা, হোয়াট উইল ইউ ডু টুমরো or what will be your tomorrow activities. কি বলছে দেখেন, আসসালামু আলাইকুম, good afternoon you all, I'm Saqib before you. I'm really glad to share my feelings. I will try to say something about my tomorrow activities. কি বলছে, I will get up early in the morning tomorrow. বাংলা কি, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। তাহলে এই যে টাইমের পরিবর্তনটা শেখেন, আই গেট আপ, আমি উঠি, আই গট আপ, আমি উঠেছিলাম, আই উইল গেট আপ, আমি উঠবো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব, আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব, আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব, দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব, আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব, দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব, আই উইল টেক লাঞ্চ এট 2 PM, আমি 2টায় লাঞ্চ করব, আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসবো, দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো, আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, দেন আই উইল টেক মাই ডিনার এট 10 PM, then I will go to bed for sleeping at 11 PM. So that will be my tomorrow activities. Thanks for your patience. তাহলে প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন, এইভাবে টাইমের পরিবর্তন করে কথা বলা শিখতে হবে। এইটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, বিশ্বাস করেন অনেক দ্রুত সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। ফোকাসটা অলওয়েজ কোথায় করতে হবে, ভার্বের উপর। আমি যে কাজটা করি, আমার যে অ্যাক্টিভিটিস, সেইটা কোন টাইমে হচ্ছে, সেই টাইম অনুযায়ী আমি গেট বসাবো না, গট বসাবো না, উইল গেট বসাবো, আমি কাম বসাবো না, কেম বসাবো না, উইল কাম বসাবো। এইটা যে বুঝতে পারে, এইটা যে ইনস্ট্যান্টলি ব্রেনে নিয়ে আসতে পারে, সে স্পিকিং এ এক্সপার্ট হয়, তার কোথাও দুর্বলতা থাকে না। এই যে দেন দেখছেন, এখানে অনেক অ্যাডভান্স লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা যায়, বাট এটা বেসিক প্রেজেন্টেশন, দুর্বল স্টুডেন্টদের জন্য করা, এই জন্য সব জায়গায় দেন বা আফটার দ্যাট দেওয়া। এখানে মোর ওভার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, এগুলো দেওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি যতটুকু বললাম, যতটুকু শেখালাম, একটা ক্লাসে আর কত বেশি বোঝানো যায় বলেন? যদি ক্লাসটা ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে, আর আগামীকালও সেম টাইম রাত 10টায় সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, কারো কোনো কথা থাকলে এখন আপনারা বলতে পারেন। আর হোয়াটসঅ্যাপের নাম্বার তো দিয়ে দিয়েছি, পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস যাদের লাগবে নক দিন। আর যারা বইটা অর্ডার করতে চান করতে পারেন, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ আমার সিট 30টা, খুব বেশি না, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে আগের গ্রুপগুলোতে বিজ্ঞাপন দেওয়ার কারণে। যদি কেউ মনে করেন আমি পেইড কোর্স করতে চাই, আপনারা করতে পারেন, 13 তারিখ থেকে শুরু হবে। আর এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, এটা বন্ধ হচ্ছে না, এটা নিয়ে টেনশনের কারণ নাই। এটা 1 দিন বা 2 দিনের ক্লাস না, আমি যাদেরকে শেখাই, আবারও বলছি, অনেক পরিশ্রম করে শেখাই। সে আপনি পেইড কোর্সে আসেন বা ফ্রি কোর্সে আসেন, ক্লাসগুলো করেন, আমাকে পজিটিভ মাইন্ডে নেন। কেউ সারা জীবন কি ফ্রিতে পড়ায় কাউকে? আপনি বলেন না। তো এই যে আজকে যে ক্লাসটা নিলাম, এর জন্য তো আর কোনো টাকা নিচ্ছি না। তো আপনি কি শিখতে পারেননি, যে সময়টা দিচ্ছেন আপনার কাজে লাগেনি? লাগছে। তাহলে আপনি কেন শিখবেন না? ফ্রিতে যতটুকু পারেন আপনি শেখেন, নেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনার এই সময়টা ব্যর্থ হবে না। যে কোনো জায়গায় আপনি পেইড কোর্স করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, বেটার কিছু পাবেন, এতটুকু আমি বলতে পারি। নতুন কি কোনো কিছু আপনারা শিখতে পারছেন একটু বলেন তো আজকের এই ক্লাসটা থেকে, যেটা আপনি আগে জানতেন না, জানতে পারছেন, এরকম কিছু আছে নতুন? বলেন তো, যারা ইংরেজি শেখার চেষ্টা করে আসছেন। ওকে, আপনাদের হয়তো অনেকের ঘুম আসতেছে। অনেক কিছুই শিখতে পেরেছি, অনেক কিছু আগে জানতাম না। হ্যাঁ, আপনাদের হয়তো এখন ঘুম আসতেছে, ঘুমের টাইম নষ্ট করে দিচ্ছি আমি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আর কোনো কোশ্চেন যদি থাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো, আমি হোয়াটসঅ্যাপে থাকি, আসি। আর নেক্সট ক্লাসে আপনারা আবার জয়েন করবেন, আর আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন,
সেটা আমি নেক্সট ক্লাসে নিব, কারণ আজকে আমি আপনাদের ক্লাসের আগে আরো একটা ব্যাচ আমি পড়িয়েছি। এই জন্য অনেকটা টাইম এক জায়গায় বসা, গলা ব্যথা করছে, এখন অনেক সময় ধরে এই লেকচার দিচ্ছি, প্রায় 3-4 ঘন্টা একটানা, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। তো আমি হোয়াটসঅ্যাপে নক দেন বা কল দেন, আমি এখন কথা বলবো, আর নেক্সট ক্লাসে না হয় লাইভে আপনাদের সাথে এখানে আমি কথা বলবো আরো কোনো আলাদা কোশ্চেন থাকলে। সো দ্যাটস অল ফর টুডে, ভালো থাকেন, থ্যাংক ইউ, গুড নাইট, আল্লাহ হাফিজ।